Hey there, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এই ক্লাসটাতে আমরা যেটা করব চ্যাপ্টার 6 যেটা ফিজিক্স ফার্স্ট পেপারে সেটার কোশ্চেন ব্যাংকের যত টাইপের প্রবলেম আছে আমরা সবকিছু সলভ করে ফেলার ট্রাই করব। বাট একই জিনিস আরো একবার বলতেছি, দেখেন আমরা যখন কনসেপ্ট ক্লাস করছি, আমরা যখন অ্যাডমিশন লেভেলের বা একাডেমিক লেভেলের যেই কনসেপ্ট ক্লাসগুলো আপনাকে প্রোভাইড করা হচ্ছে না কেন, সেই কনসেপ্ট ক্লাস করার সময় কিন্তু আমরা অসংখ্য কোশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করছি, অসংখ্য টেস্ট পেপারের ম্যাথও সলভ করছি, ঠিক আছে? তো ওই টাইপের ম্যাথ যদি আমাদের রিপিটেড চলে আসে, ওই ম্যাথ কিন্তু আমি এখানে আরও একবার আপনাকে অবভিয়াসলি সলভ করে দেখাবো না, কারণ একই জিনিস আপনাকে দেখানো এটা একটা সময় নষ্ট। এর থেকে বেটার হয় হচ্ছে আপনি ওই জিনিসটা কয়েকবার প্র্যাকটিস করেন, একই জিনিস আপনাকে দেখানোর কিছু নাই, ঠিক আছে? সো এই যে প্রথম কোশ্চেনটা, পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভারহীন হবে, এই ম্যাথটা আমরা যখন থিওরি ক্লাস করছিলাম বুটেক্স 2021-এর ম্যাথ, আমরা খুবই ভালো মতো একদম ইন ডিটেলস যে সলভ করছিলাম। সেই ম্যাথটা কিন্তু আমি এখন আর সলভ করবো না, জাস্ট দেখাইলাম যে ম্যাথটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই জাস্ট আমাদের স্লাইডে তোলা, ঠিক আছে? নেক্সট ম্যাথ যেটা, এই ম্যাথটা আমরা হইতেছি গিয়ে যখন চ্যাপ্টার 5-এর থিওরি করছিলাম, চ্যাপ্টার 5-এর মধ্যে আমরা এই জিনিসটা সলভ করছিলাম। দেখেন প্রতিটি 2 × 10⁻30 কেজি ভরের দুটো তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান, নিকটবর্তী হওয়ার পূর্বে তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তারপর সংঘর্ষের সময় তাদের বেগ চাইছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বুয়েট 1920-এর একটা ম্যাথ, অ্যান্ড এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এই ম্যাথটা শুধুমাত্র আমরা সলভ করছি যে তা না, আমরা এটা দুইটা টাইপ দিয়ে দেখাইছি যে ঘটনা যদি উল্টা ঘটে তাইলে কি ঘটতো, এরকম সব কিছু আমরা দেখাইছিলাম। সো এই ম্যাথটা আমরা চ্যাপ্টার 5 ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5-এর কনসেপ্ট ক্লাসে খুবই ক্লিয়ারলি ভালো মতো ডিটেইল সলভ করছিলাম। সো ওই জিনিসটা একটু দেখে আসবেন, তাহলে আর এটা নিয়ে কোনো প্যারা খাবেন না। তো আমাদের এইটাও কিন্তু ডান, ওকে? বাট এটা তোলার উদ্দেশ্য কি? তোলার উদ্দেশ্য হচ্ছে ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তাই, ঠিক আছে? তারপরে যে কনসেপ্টটা আছে, মনে করো পৃথিবীর কেন্দ্র দিয়ে এর ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টানেল খনন করা হলো। এই টানেলে একটা পাথর ফেললে সরল দোলন গতি মেনে চলবে কিনা, পাথরটা সরল দোলন গতির পর্যায়কাল জানতে চাইছে। তো এই ম্যাথটা হইতেছে রুয়েট 1920, এন্ড এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। বাট এই ম্যাথটাও আমরা খুব ভালো মতো সলভ করছি আমরা যখন ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 মানে পর্যায়বৃত্ত গতি আমরা যখন কনসেপ্ট ক্লাস করতেছিলাম, তখন এই ম্যাথটা আমরা খুবই ভালো মতো ডান করছি। তো দেখেন প্রথম দিকে এই 3টা ম্যাথ আমাদের অলরেডি ডান ছিল। সো এগুলো আপনারা ওই কনসেপ্ট ক্লাসগুলো বা ওই পার্টিকুলার ক্লাসগুলো দেখে আসলে এই ম্যাথটা খুবই ডিটেলভাবে সলভ করা। সো এগুলো একটু দেখে আসেন, আমরা এখানে আর সময় নষ্ট করবো না। চলেন আমরা নেক্সট ম্যাথে চাই। 80 কেজি ওজনের একটা কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2বার একই স্থান পর্যবেক্ষণ করতে পারবে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ভর দেওয়া আছে, ঠিক আছে, টনে দেওয়া আছে। সো আমরা এগুলো আই গেস পারবো, বাট চলেন ম্যাথটা সলভ করি। রুয়েট 1920-এর একটা ম্যাথ। প্রথমত কোশ্চেন হচ্ছে কি 80 কেজি ওজনের একটা কৃত্রিম উপগ্রহ। তো আমাদের কি দেওয়া আছে? কৃত্রিম উপগ্রহের ওজন দেওয়া আছে, বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়। তো আমরা ধরে নেই ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। খেয়াল করবেন এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে কাউন্ট করতেছি, কেন্দ্র থেকে না। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2বার। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, কোনো একই স্থানকে সে 24 ঘন্টায় 2বার প্রদক্ষিণ করে, তার মানে একবার সে একই স্থানকে কতক্ষণের প্রদক্ষিণ করে? খুবই সিম্পল, দেখেন প্রতি 24 ঘন্টায় একই স্থানকে সে 2বার প্রদক্ষিণ করে। আমরা জানি যে পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হচ্ছে একই স্থানকে একবার অতিক্রম করার সময়, তাই না? ওই একই স্থানে আবার যে ফিরে আসতেছে একবার অতিক্রম করে সেটার সময়। তো দেখেন 24 ঘন্টা সে 2বার করে, মানে 2বার যায় 24 ঘন্টায়, তাহলে একবার যায় কত ঘন্টায়? 24/2 12 ঘন্টায়। তার মানে এটাই তার পর্যায়কাল। তাহলে আমরা এখানে টি এর ভ্যালু জানি 12 আওয়ার্স, ওকে? তারপর কি বলছে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, এটাকে আমরা ক্যাপিটাল এম বললাম। তো আমাদেরকে কোশ্চেনে বলছে যে আমাদের এই কত উচ্চতায়, মানে এইচ ইকুয়ালস টু হোয়াট। তো আপনাদের একটা জিনিস মনে থাকার কথা, আমি যখন এই কৃত্রিম উপগ্রহের জিনিসপাতি পড়াচ্ছিলাম থিওরিটিক্যালে, আমি বলছিলাম যে এইখানে আমাদের খুব বেশি সূত্র মুখস্থ করতে হয় না, শুধুমাত্র কৃত্রিম উপগ্রহের বেগটা মুখস্থ করবেন, বাকিটুকু হয়ে যায়। দেখেন আমি ওইটাই একটু আপনাকে দেখাইতে চাই যে আমি পরীক্ষার হলে কিভাবে সলভ করতাম, ঠিক আছে? তার সাথে দেখাই আমি। তো আমরা প্রথমত কৃত্রিম উপগ্রহের বেগকে ভি বলতাম। তো ভি ইকুয়ালস টু কি ছিল মনে আছে? আই গেস ফর্মুলাটা √Gm/r+h। আর ছিল হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? সেটা ছিল ভিটা কি? কৃত্রিম উপগ্রহের বেগ। তো আমরা এখানে কি বের করব? এইচ বের করব। তার সাথে দেখি এইচ কিভাবে বের করা যায়। দেখেন আমাদের এখানে পর্যায়কালের ফর্মুলা, আমরা পর্যায়কালের ভ্যালু জানি। তো আমরা পর্যায়কাল মানে কি জানি? দেখেন তো আমরা জানি যে কৃত্রিম উপগ্রহ সমবেগে চলে, তাই না? সো এটা মানে হচ্ছে s = v × t। তার মানে t = কি পাবো? s/v। ক্লিয়ার? এখন আসেন কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে টি কি হবে। দেখেন আমরা এখানে কোন টি নিয়ে কাজ করতেছি? পর্যায়কাল টি, ঠিক আছে? তারপর আমরা এখানে স্মল টি এর বদলে আমরা এখানে ক্যাপিটাল টি বসাই দিলাম, কারণ আমরা পর্যায়কাল নিয়ে কাজ করতেছি, পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এবার খেয়াল করেন এসটা কি? এস হচ্ছে কি এই যে ক্যাপিটাল টি, এইটা মানে এই সময়ে কতটুকু দূরত্ব গেছে। তো খেয়াল করবেন এটা কি করছে কৃত্রিম উপগ্রহটা? একটা পৃথিবীর, এটা মনে করেন পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এন্ড পৃথিবী থেকে এইচ উচ্চতায়, এতটুকু উচ্চতা হচ্ছে এইচ। তো এই এইচ উচ্চতা বরাবর সে একটা বৃত্তীয়
পথ বরাবর সে ভ্রমণ করতেছে, তার মানে সে কতটুকু পথ অতিক্রম করতেছে, খুবই স্বাভাবিক। এই যে বৃত্তীয় পথ নতুন যেটা কল্পনা করতেছি, যেই অনুযায়ী কৃত্রিম উপগ্রহ চলতেছে, সেই টোটালটার ব্যাসার্ধ কত বলেন তো? কমন সেন্স ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ, এটা হচ্ছে আমাদের বৃত্তীয় পথটার ব্যাসার্ধ, তাই তো, কেন্দ্র থেকে। সো আর প্লাস এইচ এই ব্যাসার্ধের পথটা সে অতিক্রম করতেছে। ক্যাপিটাল টি হবে কি? ক্যাপিটাল টি যেহেতু পর্যায়কাল, মানে এই পথটা একবার অতিক্রম করার সময়, তার মানে এই এসটা এখন কি হবে? একটা বৃত্তীয় পথকে যদি আমরা একবার অতিক্রম করি তাহলে আমরা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করি, তার মানে বৃত্তীয় পথের পরিধি কত? 2 পাই ইন্টু ব্যাসার্ধ। তাহলে আমরা এস এর বদলে কি লিখবো? 2 পাই ইন্টু ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তীয় পথের ব্যাসার্ধ কত ধরছি? আর প্লাস এইচ। খুবই সিম্পল, তাই গেছে আপনারা বুঝতেছেন আমি কি করতেছি। তো টি ইকুয়ালস উপরে যাবে 2 পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ, নিচে চলে আসবে ভি। ভি মানে কি? রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। দেখেন আমি এইভাবে করে এই ফর্মুলা বের করতাম, ঠিক আছে, একদম এই যে আমি এখন কি করব, রুট আছে, রুট উঠাই দিই, তাহলে দুই পাশে আমি স্কোয়ার করে দিই, চলেন। তো টি স্কোয়ার ইকুয়ালস টু উপরে চলে যাবে 4 পাই স্কোয়ার। একটু খেয়াল করেন, নিচে রুট ওভার আর প্লাস এইচ আছে, এটাকে স্কোয়ার করলে কি হয়ে যাবে? শুধুমাত্র আর প্লাস এইচ। আর উপরে আর প্লাস এইচ আছে, এটাকে স্কোয়ার করলে কত হবে? আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটার সাথে গুণ হবে একটা আর প্লাস এইচ, কারণ নিচে আছে, তাহলে উপরে চলে গেলে কত পাবো? আর প্লাস এইচ হোল কিউব। উপরে চলে যাচ্ছে আর প্লাস এইচ হোল কিউব, আর নিচে থাকতেছে জি এম, মানে বর্গ করে দিচ্ছি আমরা সব পাশে। এইবার দেখেন এইখানে আমরা প্রত্যেকটা জিনিস জানি, তো এখান থেকে আমরা খুব ইজিলি স্মল এইচ এর ভ্যালু বের করতে পারবো। তারপরে আমি আরেকটু আগাই দিই আপনাকে ম্যাথটা কি করা যায়। দেখেন এখান থেকে আর কি করা যায়, দেখেন আমরা আর প্লাস এইচ হোল কিউব এক পাশে রাখি, ওই পাশে নিয়ে যাই আমি জি এম টি স্কোয়ার, নিচে চলে যাবে 4 পাই স্কোয়ার। ক্লিয়ার? এবার আসেন এখান থেকে এইচকে আলাদা করি। এইচকে আলাদা করতে হলে কি করতে হবে? দুই পাশে 1/3 করতে হবে আমাদের রুট মানে পাওয়ারটাকে। তো এইচ ইকুয়ালস টু কি দাঁড়াবে? জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, এই তো এইচ এর ভ্যালু। তো এখন আমরা কি করবো? জাস্ট সবগুলোর ভ্যালু বসাবো, বাট আমরা ট্রাই করবো সবকিছু এসআইতে বসানোর। তাহলে আমরা কি করতে পারবো? এইচ এর ভ্যালু আমরা ডিরেক্টলি মিটারে পাবো। তো আসেন কি কি ভ্যালু জানি। ক্যাপিটাল জি এর ভ্যালু তো আমরা জানি 6.67 ইন্টু 10 ইনভার্স 11, এসআইতে জানি। ক্যাপিটাল এম এর ভ্যালু কি? দেখেন পৃথিবীর ভর দেওয়া আছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 21 টন। তো আমরা জানি যে 1 টন মানে কত? 1 টন মানে হইতেছে গিয়ে 10 কিউব কেজি, মানে 1000 কেজি। তার মানে পৃথিবীর ভর কত দেওয়া আছে? এম কত? ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। ক্লিয়ার? এসআইতে চলে গেল। তারপরে কি আছে? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কত? 12 ঘন্টা। এটাকে কি করতে হবে? এটাকে আমাদের সেকেন্ডে নিতে হবে। তার মানে কি লিখবো? 12 ইন্টু 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 দিলাম, এটা পাইলাম ক্যাপিটাল টি এর ভ্যালু। শেষ। এবার নিচে কি আছে? 4 পাই, এগুলো তো আমরা ভ্যালু জানি, মাইনাস ক্যাপিটাল আর। দেখেন আর হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে আর ইকুয়ালস টু আমরা এটাকে যদি মিটারে নিয়ে কত পাবো? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। তো দেখেন আমরা এখন প্রত্যেকটা ভ্যালু জানি, জাস্ট এখানে ইনপুট করলে আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে এইচ এর ভ্যালু কিসে পাবো? যেহেতু সব কিছু এসআইতে বসাইছি, এইচ এর ভ্যালু আমরা এসআই ইউনিটে পাবো, যেটা হচ্ছে মিটার। তো এই ছিল হচ্ছে ম্যাথটা, বাট এই ম্যাথটা আমি আপনাকে দেখানোর দুইটা রিজন। একে তো হচ্ছে গিয়ে এইখানে পর্যায়কাল টি কত হবে সেইটা বোঝানো, আর আরেকটা রিজন হচ্ছে গিয়ে যে দেখেন আমরা কিন্তু সব কিছু মুখস্থ করা লাগে না। এখন আপনি বলবেন যে ভাই এইটা করতে আপনার অনেক সময় লাগবে। না ভাই, সময় লাগে না। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনারা এইখান পর্যন্ত আসতে আপনার যতটুকু মেন্টাল লেবার দেওয়া লাগতো, আপনি এখানে জাস্ট দেখেন, আপনি যখন এই ম্যাথটাতে প্র্যাকটিস করে ফেলছেন, ভাই আমি এই টাইপের ম্যাথ নিজে বইটা সলভ করছি, তো আমার সময় লাগতো না। দেখেন আপনাকে একটা জিনিস বুঝাই, আপনি যখন এইটুকু খুব ভালো মতো বুঝেন যে টি ইকুয়ালস টু এস বাই ভি, অ্যান্ড এস মানে কত? ওই বৃত্তীয় পথের পরিধি, আর ভি মানে ফর্মুলা আমরা জানি। তো এটা তো অনেক সিম্পল, তাই না? এটা খুবই ইজি। অ্যান্ড আমরা কিন্তু এখানে আমাদের এরকম ডায়াগ্রাম আঁকছি আপনাকে বোঝানোর জন্য, বাট আপনি যখন এই ফর্মুলাটা অটোমেটিক্যালি বুঝতেছেন যে ক্যাপিটাল টি আমি কীভাবে বের করছি, তখন কিন্তু আপনাকে ডায়াগ্রাম আঁকা লাগতেছে না। এইটুকু মানে টোটালি এই জায়গা থেকে আমরা যে এই যে এইচ আর ফর্মুলাটা বের করছি, এইটা আপনি একজন এক্সপার্ট বা আপনি যখন প্র্যাকটিস করা আছেন, আপনার কাছে এটা বাইর করতে ভাই সর্বোচ্চ আই উড সে 30 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। বাট আপনি যদি এই জিনিসটা এভাবে বের করতে না শিখেন, দেখেন আপনার কতগুলো ফর্মুলা মনে রাখা লাগবে। আপনাকে ভি মনে রাখতে হবে, আপনাকে ক্যাপিটাল টি মনে রাখতে হবে, আপনাকে স্মল এইচ এর ফর্মুলা মনে রাখতে হবে। দরকার আছে আমাদের। সো দ্যাটস দ্য থিং আর কি। আমি জাস্ট যেটা বলছিলাম যে এই ফর্মুলাটাতে আমরা শুধুমাত্র ভি ইকুয়ালস টু এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু আমরা খুব ইজিলি এইচ বলেন, ক্যাপিটাল টি বলেন, যে কোনো কিছু বের করতে পারি। এই টাইপের ম্যাথ আমরা আরও সলভ করবো। তো চলেন আমরা নেক্সট ম্যাথে মুভ করি। তো এই ম্যাথটা আসলে হচ্ছে কি আমাদের ওয়েট 17-18, অ্যান্ড এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথটা সলভ করার সময় আমরা একটু ভালো মতো বুঝবো, কারণ এই ম্যাথটাতে আমরা অনেকটা থিওরি ইমপ্লিমেন্টেশন করার ট্রাই করবো, মানে থিওরি প্রুফ করে দেন এই জিনিসটা অনেকটা, বাট পুরোপুরি থিওরি প্রুফ না। এটা ওই রকম থিওরি না যে আমাদেরকে একদম পুরা একদম স্ক্র্যাচ থেকে আসা লাগে। মোটামুটি এই থিওরিটা আমরা বুঝি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই জিনিসটা খুব মজা।
তো দেখেন আমাদের কোশ্চেনটা যেটা করা হয়েছে, কোনো একটা বস্তুকে ন্যূনতম 11 পয়েন্ট দেখাইতে বলছে যে কোনো একটা বস্তুকে ন্যূনতম 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে মহাশূন্যের দিকে ছুড়ে দিলে বস্তুটা পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণ কাটিয়ে উঠতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আমাদেরকে। তো বেসিক্যালি এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি আমাদেরকে মুক্তিবেগের ভ্যালু যে এত, এটা প্রুফ করতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা এটা তো জানতাম, বাট এখন এই জিনিসটা প্রুফ করতে হবে। তো আমরা যেটা করব, আমরা যে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো পড়ছিলাম ওইটারই হেল্প নেওয়ার ট্রাই করবো। তো এখানে জিনিস খেয়াল করেন, আমরা যেটা করতেছি কি, দেখেন কোনো একটা বস্তুকে একজন এজেন্ট বা একজন আমি মনে করেন একটা মানুষ, এটাকে আমরা উপর মানে মহাশূন্যযানটাকে আমরা পৃথিবীর আকর্ষণ বলের বাইরে দিয়ে দেবো। তো এখানে একজন এজেন্ট দ্বারা কাজ আমরা চিন্তা করব। মানে এজেন্ট যেটা করবেন, এজেন্ট এই যে কি বলে এটাকে মহাশূন্যযান, মানে এজেন্ট রকেট বা মহাশূন্যযানটাকে যতটুকু গতিশক্তি দিবেন সেই গতিশক্তি দ্বারা সে কি করবে, মহাকর্ষ বলের বিপরীতে কাজ করবে। কনসেপ্ট ক্লিয়ার? আবার শুনেন, এজেন্ট আমাদের যে রকেটটা মনে করেন মহাশূন্যযানকে, তো আমরা জানি যে এসকেপ ভেলোসিটির মানে কত, ভিই, তাই না? আচ্ছা ভিই বাদ দেন, আমরা ভিই বলি, মানে মুক্তিবেগ হচ্ছে ভি। তো এজেন্ট এখানে যেহেতু আমরা উচ্চতার পরিমাণগুলো আমরা এখানে ক্যালকুলেশনে আনতে পারবো না, কারণ উচ্চতা নিয়ে কোনো ডেটা আমাদের থাকে না। সেখানে আমরা কি কাজ করব, দেখেন এজেন্ট আমাদের যে রকেটটা আছে বা মহাশূন্যযানটা আছে সেটাকে সে কি করবে, একটা গতিশক্তি দিবে। কিভাবে দিবে, যেহেতু সে তাকে ভি বেগ দিচ্ছে, সো অবশ্যই সেটার একটা ভর থাকার কারণে সে একটা গতিশক্তি লাভ করবে। সেই গতিশক্তির পরিমাণ হবে ধরেন 1/2 × mv²। এই 1/2 × mv² যে গতিশক্তিটা, এই গতিশক্তিটা কি করবে, তাকে পৃথিবীর আকর্ষণ বলের বাইরে নিয়ে যাবে। তার মানে কি, অভিকর্ষ বলের বিপরীতে সে একটা কাজ করবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো আমরা জানি যে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল এগুলোর ক্ষেত্রে কিন্তু কাজের সিস্টেমগুলো একই রকম। তো আমরা এখানে মহাকর্ষ বল দিয়ে চিন্তা ভাবনা করতে পারি। কারণ যদি জিনিসটা একটু বুঝেন আমি কেন মহাকর্ষ বলতেছি, কেন অভিকর্ষে যাচ্ছি না, রিজন হইতেছে গিয়ে এই যে ঘটনাটা আপনি পৃথিবীতে ঘটাইছেন, ভ্যালুটা ডিফারেন্ট হতে পারে, বাট এই একই কাজ আপনি কিন্তু মঙ্গল গ্রহেও করতে পারেন, চাঁদেও করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। যাদেরই আকর্ষণ বল আছে সেখানে করতে পারেন। তো পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বলে, অন্যান্য গ্রহে গেলে সেটাকে তার অভিকর্ষ বলবো না, সেটাকে আমরা কি বলবো, মহাকর্ষ। দ্যাটস ওয়াই আমি বলবো মহাকর্ষ বলের বিপরীতে কাজ। আমি আমার যেন থিওরিটা যে কোনো গ্রহের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, দ্যাটস ওয়াই আমি কি বলবো, মহাকর্ষ বলের বিপরীতে কাজ। তো কথাটা আমি আরেকবার বলি ভাই, বহিস্থ এজেন্ট মানে আমি বা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা মেশিন, একটা এজেন্ট কি করবে, আমাদের এই মহাশূন্যযানটাকে ভি একটা গতিবেগ দিবে। তো এটার কারণে মহাশূন্যযানটা 1/2 × mv² গতি শক্তি লাভ করবে। তো এই শক্তিটা দিয়ে সে কি করবে, মহাকর্ষ বলের বিপরীতে একটা কাজ করবে। তো আমরা জানি যে মহাকর্ষ বলের পক্ষে বিপরীতে যে কাজগুলো, সেটার ফর্মুলা কেমন হয়, জি ইন্টু ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কার ভর, এটা হচ্ছে গ্রহের ভর, ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। স্মল এম কার ভর, যেটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি মানে রকেটের ভর বা মহাশূন্যযানের ভর, ইন্টু 1/r ফাইনাল মাইনাস 1/r ইনিশিয়াল। তো এখানে আমি যে বলছিলাম যে পক্ষে না বিপরীতে, খেয়াল করছেন আমি বলার সময় এই জিনিসটা নিয়ে খুব একটা বদার ছিলাম না, কারণ রিজন হচ্ছে গিয়ে আমার কাজকে দেখেন, আমার কাজ হচ্ছে গিয়ে এজেন্ট দ্বারা, তাই না? তো একটা জিনিস খেয়াল করেন, এজেন্ট দ্বারা কৃত কাজ কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা একটু চিন্তা করেন। দেখেন আমাদের দুই পাশে কিন্তু এইটাও এজেন্ট দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে মহাকর্ষ বলের বিপরীতে কাজ, তার মানে কি এটাও এজেন্ট দ্বারা কৃত কাজ। তো দুই পাশে এজেন্ট দ্বারা কৃত কাজ। তো এখানে চিহ্ন নিয়ে চিন্তা ভাবনা করাটা একটু নেসেসারি, কারণ আপনি এখানে যেই ডেটা বের করতে বলছে এখানে হয়তো চিহ্ন লাগতেছে না, বাট আপনি যদি ভিতর থেকে কোনো একটা ডেটা চাই তখন কিন্তু চিহ্নটা ম্যাটার করবে, এটা আপনি বুঝতে পারতেছেন। সো চিহ্ন নিয়ে একটু আমরা ভাববো সবসময়। তো খেয়াল করেন এজেন্ট দ্বারা কৃত কাজ কি হবে, দেখেন আমরা মহাশূন্যযানটাকে যেই দিকে ফোর্স দিচ্ছি, মহাশূন্যযানটার সরণ কিন্তু ঠিক ওই দিকেই ঘুরতেছে, বুঝতে পারছেন? যেদিকে এজেন্ট বল দিচ্ছে মহাশূন্যযানটাকে সেই দিকেই মহাশূন্যযানের সরণ ঘুরতেছে। তার মানে বল আর সরণের মধ্যবর্তী দিক 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে এজেন্ট দ্বারা কিন্তু কাজ কত, পজিটিভ। তার মানে আমাদের এখানে পজিটিভ আসছে, তার মানে ডান পাশেও কিন্তু আমাদের পজিটিভ লাগবে। এখন এখানে পজিটিভ আসবে কিনা, এগুলো ভ্যালু এগুলো হচ্ছে আর এফ আর আই এগুলোর উপর ডিপেন্ড করে। তো আসলে আমরা আর এফ আর আর আই নিয়ে একটু চিন্তা ভাবনা করি। আচ্ছা বলেন তো আর এফ কি ছিল, আর ফাইনাল মানে শেষ অবস্থান, কেন্দ্র থেকে গ্রহের কেন্দ্র থেকে মহাশূন্যযানটার শেষ অবস্থান হচ্ছে আর এফ, আর আই মানে হচ্ছে আর ইনিশিয়াল, সেটা হচ্ছে গ্রহের কেন্দ্র থেকে মহাশূন্যযানটার আদি অবস্থান। তো আমাদের আর আই কত, একটা জিনিস খেয়াল করেন, আমরা কোথা থেকে এটাকে ছুঁড়ে মারবো, এটাকে আমরা যখন মুক্তিবেগ নিয়ে কথাবার্তা বলতেছিলাম তখন কিন্তু আমরা পৃথিবী বা একটা গ্রহের পৃষ্ঠ থেকে ছুঁড়ে মারি। তার মানে আর আই মানে কি, এখানে যেহেতু পৃথিবী থেকে ছুটতেছি সেটা কি হবে, ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা এখানে আর এফ কি হবে, খেয়াল করবেন সেই জিনিসটা আকর্ষণ বল থেকে ছাড়ায় যাওয়া মানে কি, সেটা কই চলে যাবে, অসীমে চলে যাবে। তার মানে এটা শেষ অবস্থান কোথায়, ইনফিনিটিতে। ক্লিয়ার? তো এতটুকু হয়ে গেছে আমাদের, ক্লিয়ার, একদম ক্লিয়ার। খেয়াল করেন আর আই কি ছিল, আমাদের কেন্দ্র থেকে মহাশূন্যযানটার মানে পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের রকেটটার মানে মহাশূন্যযানটার আদি অবস্থান। তো দেখেন জিনিসটা ছিল আগে পৃষ্ঠের উপরে ছিল, তো কেন্দ্র থেকে এই যে ছিল পৃষ্ঠেতে যে এম ভর লিখলাম ছোট হাতের এম, আর এটা হচ্ছে পৃথিবীর ভর। খেয়াল করেন পৃথিবীর কেন্দ্র থেকে ওই মহাশূন্যযানটার আদি অবস্থান কোথায়,
প্রথমে আর আই তার মানে কি ক্যাপিটাল আর, আর আর এফটা কি যখন সেই জিনিসটা ওই যে সীমাটা মহাকর্ষের ক্ষেত্রটা পাড়ায় চলে যাবে যেটাকে বলা হয় অসীম, সেটা হচ্ছে ইনফিনিটি। ক্লিয়ার? তো আসলে এখানে আমরা একটু ভ্যালুগুলো বসাবো। জি ইন্টু ক্যাপিটাল এম, দেখেন দুই পাশ থেকে স্মল এম কাটা, কোনো কাজ নাই। হ্যাঁ, তো এখানে আছে আমাদের হাফ ইন্টু ভি স্কোয়ার, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু 1/RF। 1/RF মানে কত? ইনফিনিটি, মাইনাস 1/R ইনিশিয়াল মানে কত? শুধুমাত্র ক্যাপিটাল আর। এবার যদি খেয়াল করেন 1/ইনফিনিটি মানে কত? সামথিং বাই ইনফিনিটি মানে 0। তার মানে এখানে একটা মাইনাস চলে আসছে। এই যে একটা বিপদ ঘটলো, এখানে কি মাইনাস আনা যাবে? আনা তো যাবে না। তার মানে আমরা কি করব? এইখানেও বাইরে আরেকটা মাইনাস দিয়ে দেবো। কেন মাইনাস মাইনাস প্লাস করে দিলাম ভাই? কারণ কি, আমাদের এজেন্ট দ্বারা কৃত কাজ পজিটিভ। আমাদের এই পাশে যদি এজেন্ট দ্বারা কৃত কাজ হয়, যেহেতু সমান সমান দিছি, এই পাশে আমাদের এজেন্ট দ্বারা কৃত কাজ, তার মানে এই পাশ পজিটিভ পাইলে এই ডান পাশও পজিটিভ পাইতে হবে। জাস্ট আমরা বাইরে একটা জোর করে মাইনাস দিয়ে দিলাম, এখানেও একটা মাইনাস দিয়ে দেবো। শেষ, কাজ শেষ। ওকে, সো আমাদের কিন্তু ফর্মুলা মুখস্থ রাখা লাগে না যে কোনটার ক্ষেত্রে প্লাস কোনটার ক্ষেত্রে মাইনাস, এটা জাস্ট দেখলেই চিন্তা করলেই বোঝা যায়। সো খেয়াল করেন এখান থেকে আমরা যদি জাস্ট ভিটাকে একটু আলাদা করি তাহলে কি পাবো? ভি স্কোয়ার যদি এরকম রাখি তাহলে 2 পাশে চলে গেলো, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, 1/ইনফিনিটি মানে তো 0, এটা বাদ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে আমরা কি পাবো? 2 পাশে গুণ হয়ে গেলে 2 ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর। যদি এই স্কোয়ারটা সরাই দিই তাহলে কি পাবো? √ওভার। তো এইটাই ছিল কিন্তু আমাদের মুক্তিবেগের ফর্মুলা, যেটাকে আমরা এসকেপ ভেলোসিটি বলতাম। তো এখন আমরা কি করব? আমরা এখানে এক একটা ভ্যালু বসাবো। ক্যাপিটাল জি এর ভ্যালু জানি, আমরা সবাই জানি। ক্যাপিটাল এম এর ভ্যালু কি জানি? হ্যাঁ, ক্যাপিটাল এম এর ভ্যালু আমরা সবসময় মুখস্থ রাখবো, এটা হচ্ছে 6 × 10⁻24 কেজি। ক্যাপিটাল আর এর ভ্যালু জানি, এই দেখেন ক্যাপিটাল আর এর ভ্যালু আমাদের দেওয়া আছে। এগুলো ইনপুট দেওয়ার পর আমরা অ্যান্সার কি পাবো? অবশ্যই 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা আসবে, এরকমই আসবে, এটাই আসবে। তো এখানে আমরা লিখে দেবো যে প্রুফড বা শর্ট। শেষ। তো এই ছিল হচ্ছে কি ম্যাথটা। থিওরিটা খুবই সিম্পল ভাই, জাস্ট এইটুকুই বুঝেন। এজেন্ট তাকে যে গতিশক্তিটা দিবে, সেই গতিশক্তির দ্বারা ওই মহাশূন্যযানটা কি করবে? মহাকর্ষ বলের বিপরীতে যে কাজটা করবে সেটা সমান হবে। সিম্পল। তো এই ফর্মুলাটার উপরেই আমাদের মুক্তিবেগের কনসেপ্টটা ডেভেলপ করা হয়। ঠিক আছে, এই একই ফর্মুলার উপরেই কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটকে কিভাবে পাঠানো হবে সেটাও কিন্তু ডিপেন্ড করে। ওই ম্যাথটা আমরা একটু পরেই সলভ করবো। তো চলেন আমরা নেক্সট ম্যাথগুলোতে চলে যাই। ডান? ওকে, ডান। একটা সুষম গোলকের ভর দেওয়া আছে। সুষম গোলকের ভর আমরা বলি এটাকে ক্যাপিটাল এম বলি। ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার, ক্যাপিটাল আর বলি। গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে একটা দূরত্ব দেওয়া আছে, এটাকে আমরা কি বলবো? স্মল এক্স বলি। একটা ভর দেওয়া আছে m1, এটা একটা ভর m1। একটা কণার উপরে মহাকর্ষ বলের মান কত, মানে আমাদের এফ এর ভ্যালু চাইছে। তো আমরা মহাকর্ষ বল যখন বলতেছি আমরা কি কি জানি? মহাকর্ষ বল তো একটু বের করা প্যারা, তাই না? আমরা একটা কাজ করি, যেহেতু জিনিসটা প্যারা কেন বললাম, কারণ দেখেন আমাদের একটা গোলক বলা আছে। আমরা জানি যে যখন একটা গোলককে সুষম গোলক বলা হয় আর এখানে খোলক বলা নাই, তার মানে এই জিনিসটাকে কিন্তু আমরা নিরেট গোলক ধরে নেব। জেনারেলি আমরা এটাকে নিরেট গোলকে ধরে নেই, মানে যদিও এটা স্পেসিফিক বলা নাই, বাট আমরা এটাকে নিরেট গোলক ধরে নেই। বইয়ের 16-17 একটা ম্যাথ, আমরা এটাকে নিরেট গোলক ধরে নেই জেনারেলি। ঠিক আছে, সবখানে নিরেট গোলক ধরে নেওয়া হয়, জাস্ট আমরা ধরতেছি বাই ডিফল্ট এটা নিরেট গোলক। তো নিরেট গোলক হইলে এখন নিজে খেয়াল করেন প্যারাটা কই দিছে আমাদেরকে। এটা হচ্ছে গোলকটা। গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ হচ্ছে কি আমাদের 1 মিটার। ঠিক আছে, তো এটা গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, কিন্তু আমাদের যে কণাটা কই আছে? 0.5 মিটার দূরত্বে। তখন কণাটা কিন্তু ব্যাসার্ধের থেকেও কম দূরত্বে, মানে মনে করেন এরকম একটা দূরত্বে আছে, যেটা দূরত্ব কত? 0.5 মিটার। এটাকে আমরা স্মল এক্স বললাম। সো এই কারণে এখানে কিন্তু আমরা যে মহাকর্ষের যে ফর্মুলাটা জানি যে এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, ওইটা দিয়ে বের করে একটু ঝামেলা। তো আমরা এখানে কি বের করতে পারি একটু খেয়াল করেন। আমরা গোলকের পৃষ্ঠের ভিতরে, পৃষ্ঠের বাইরে, মানে গোলকের নিরেট গোলকের অভ্যন্তরে, নিরেট গোলকের পৃষ্ঠে, নিরেট গোলকের বাইরে আমরা কিসের ফর্মুলা জানি? মহাকর্ষীয় প্রাবল্যের ফর্মুলা জানি, ই জানি। আমরা জানি কি ই মানে কত? ক্যাপিটাল এফ বাই স্মল এম। এই স্মল এমটা কি ছিল আপনাদেরকে মনে আছে ভাই? স্মল এমটা ছিল কি? মুভিংটা। আমি কিন্তু অনেক ভালো মতো করে থিওরি ক্লাসে দেখাইছি এগুলো, প্লিজ থিওরি ক্লাস দেখে আসবেন। তো এটা ছিল মুভিং, তেমন আমরা এখান থেকে কিন্তু ক্যাপিটাল এফ এর ভ্যালু বের করতে পারবো, সেটা হচ্ছে ক্যাপিটাল ই ইন্টু স্মল এম। তো এখানে মুভিং হিসেবে কোনটা বলেন তো? আমাদের গোলকটা তো সোর্স, তেমন মুভিংকে m1 মুভিং, তেমন আমরা এখানে কি লিখবো? m1। ক্লিয়ার? তো দেখেন এফ ইকুয়ালস টু ক্যাপিটাল ই ইন্টু m1। শেষ। এখন এই ই এর ফর্মুলা মনে আছে? নিরেট গোলকের ক্ষেত্রে অনেক টাফ একটা ফর্মুলা ছিল, আই গেস আপনাদের মনে থাকার কথা। ই মানে ছিল হইতেছে কি জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ব্যাসার্ধের উপরে হোল কিউব ইন্টু কেন্দ্র থেকে ওই জায়গাটার দূরত্ব ইন্টু স্মল এক্স। ঠিক আছে, এটা ছিল ফর্মুলা। তো আসলে আমরা এখন এখানে ডিরেক্টলি এফ এর ফর্মুলার মধ্যে এটা বসাবো। তো দেখেন ই এর বদলে কি বসাবো? জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর কিউব ইন্টু এক্স। এটা গেল হচ্ছে আমাদের ই। আর এবার থাকবে কি? ই এর পরে আছে কি আর m1, তাহলে ইন্টু m1। ক্লিয়ার? এখন এখানে জাস্ট খালি ভ্যালু বসাই দেন। জি এর ভ্যালু কত দেখেন দেওয়া আছে, খেয়াল করবেন এগুলো কিন্তু দেওয়া থাকলে এক্স্যাক্টলি এটাই বসানো লাগে। যদিও আমরা আইডিয়ালি এটাই বসাইতাম, বাট অনেক সময় একটু চেঞ্জ করে দেয় চালাকির করার জন্য। 6.673
ইন্টু 10^11, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জি এর ভ্যালু ইন্টু ক্যাপিটাল এম। পৃথিবীর ভর দেওয়া আছে না, সরি এটা পৃথিবী কেন হবে, এটা তো গোলকের ভর, দেখেন দেওয়া আছে 1×10⁴, মানে জাস্ট 10⁴ লিখলাম, ইন্টু স্মল এক্স দেওয়া আছে এই যে 0.5 মিটার দূরত্ব, স্মল এক্স দেওয়া আছে, এটা কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব মাপা হচ্ছে। এগুলো একটু খেয়াল করবেন, দেখেন যদি বলতো যে পৃষ্ঠ থেকে দূরত্ব, তখন কিন্তু আমাদের ব্যাসার্ধ থেকে ওই দূরত্বটা বাদ দেওয়া লাগতো, কারণ আমাদের যে স্মল এক্সটা ছিল, স্মল এক্সটা কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব মাপা, দেখেন কেন্দ্র থেকে মাপা, বুঝছেন? বাট এখানে আইরনি হচ্ছে এখানে যেহেতু 0.5 মিটার দেওয়া আর ব্যাসার্ধ যেহেতু 1 মিটার, সো আপনি যেখান থেকে বাদ দেন ভ্যালু একই আসতেছে, বাট প্রসেস কিন্তু কেন্দ্র থেকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং আর কি, ভ্যালু একই, মানে ভ্যালুটা এমন করে দেওয়া যে আপনি যে দিক থেকে চিন্তা করতেছেন একই আসতে পারে, বাট আমরা কী করবো, অবশ্যই কেন্দ্র থেকে চিন্তা করবো, জানো? ভ্যালু যদি ডিফারেন্ট হয় আমাদের জন্য কোনো সমস্যা না হয়। ওকে, তো গেল ক্যাপিটাল এম লিখলাম, তারপরে স্মল এক্সের ভ্যালু কত 0.5 মিটার, স্মল এক্সের ভ্যালু লিখলাম, M1 এর ভ্যালু দেওয়া আছে, M1 এর ভ্যালু দেওয়া না, এটা এইভাবেই রেখে দিয়েছে কোশ্চেনে, তো আমরা অবশ্যই অ্যান্সার M1 রেখে দিতেই পারি, যেহেতু কোশ্চেন রেখে দিছে, M1 বের করার মতো কোনো ওয়ে নেই, আমরা M1 রেখে দিব, কোনো প্যারা কি। ডিভাইড বাই হইতেছে আমাদের আর কিউব, আর এর ভ্যালু কত জানি, আর এর ভ্যালু হইতেছে কি এই যে ব্যাসার্ধ 1 মিটার, তাহলে 1 কিউব, এই গেল হইতেছে আমাদের অ্যান্সার। অ্যান্সারের ভিতরে বুঝতেই পারতেছেন গুণ আকারে M1 থেকে যাবে, যাই আসবে কিছু একটা ভ্যালু তার সাথে গুণ আকারে M1 লেখে থেকে যাবে। আর এখন বুদ্ধিটা হইতেছে আমরা লাস্টে কি লিখবো, মানে একক হিসেবে কি লিখবো, এখানে কি নিউটন দেওয়াটা ঠিক হবে? নিউটন দেওয়াটা ঠিক হবে না, কারণ কি আমরা এখানে হয়তো সব কিছু এসআইতে বসাইছি, বাট M1 এর ভ্যালু তো আমরা এখন কিছু বসাইনি, সো এখানে নিউটন দেওয়াটা ঠিক হবে না, এখানে আপনি শুধুমাত্র কি লিখবেন, একক লিখে রাখবেন। এই ম্যাথটা তোলার মেইন রিজন ছিল এই একক জিনিসটা বলা। খেয়াল করেন, আমরা অনেকে যেটা করবো, এখানে একক লিখবো না, বা অনেকে এখানে পাকনামি করে নিউটন লিখে দিব, অনেকে ডাইন লিখে দিব, বাট এটা কিন্তু করা যাবে না। আপনি জানেন না M1 এর ভ্যালু কত হবে, এটার উপর ডিপেন্ড করে এটার একক আসবে, সো ইউ ক্যান্ট অ্যাকচুয়ালি রাইট নিউটন বা ডাইন। এখানে আমরা কি লিখবো, আমরা একক কথাটা উল্লেখ করে দেবো, মানে জাস্ট একক লিখে একটা দাড়ি দিয়ে দেবো, শেষ কাজ। এটা করলে আপনি ফুল মার্কস পাবেন, বাট আপনি যদি একক কথাটা না লেখেন, আপনাকে কিন্তু টিচার নাম্বার কাটার সম্পূর্ণ তার ক্ষমতাও আছে, অ্যান্ড তার কিন্তু রাইটও আছে। জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখানে একক কথাটা যেন আপনি লেখেন, এই জন্যই ম্যাথটা দেখানো। আমাদের ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে কি আপনি যেন পরীক্ষার হলে পারেন, আপনি যেন ভালো রেজাল্ট করতে পারেন। আপনাকে জাস্ট আমি ডেলিভারি দিয়ে দিলাম আর আপনি বুঝলেন, বাট পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারলেন না, আমার খুব একটা উপকার হবে না, ঠিক আছে? কারণ আপনি ভালো রেজাল্ট করলে আমার লাভ অবভিয়াসলি, তাই না? আমি ভালো লাগবে আমার কাছে, বা আপনি হয়তো বলবেন যে ভাইয়ার ক্লাস করছিলাম, সো এই আর কি। তো চলো আমরা নেক্সট ম্যাথে মুভ করি, আগে এই ম্যাথে কোনো ঝামেলা নেই। লেটস মুভ টু দ্য নেক্সট ম্যাথ। একটা 20 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ অজানা ভরের একটা গ্রহের চারদিকে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হলে তার পর্যায়কাল 2.4 আওয়ার হয়। গ্রহ পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান এত হলে গ্রহটির ব্যাসার্ধ কত? দেখেন যে আমি যেখানে সাংবাদিকদের মতো পড়ে গেলাম, এরকম করে পড়বেন না, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি, এরকম করে পড়বেন না। পড়বেন কি করবেন, আপনি যখন পড়বেন তখন আস্তে আস্তে করে আন্ডারলাইন করতে যাবেন, কারণ আপনার একবার পড়ার সময়ও কিন্তু অ্যাকচুয়ালি ঘটবে না। সো আপনি যেটা করবেন, একবারেই আন্ডারলাইন করে যাবেন যে আমার কী কী ডেটা দেওয়া আছে। তো এটা হচ্ছে বইয়ের 14-15 এর ম্যাথ। কী কী দেওয়া আছে? 20 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহ। তো আমরা কৃত্রিম উপগ্রহের ভর স্মল এম জানি, ঠিক আছে? অজানা ভরের একটা গ্রহ, তো আমরা ধরে নেই অজানা ভরের গ্রহ ক্যাপিটাল এম ধরে, আমাদের নাও লাগতে পারে, আমরা জানি না। গ্রহের চারদিকে এত মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে, তো এইটা কিন্তু পুরো বৃত্তাকার পথের ব্যাসার্ধ। মনে আছে আমরা যেরকম বলছিলাম যে এইটা ছিল হইতেছে মনে করেন আমাদের গ্রহটা, ওই যে আমরা যখন ইয়া নিয়ে কাজ করছিলাম, মনে আছে আগে একটা স্যাটেলাইট নিয়ে কাজ করছিলাম না, এটা ছিল হচ্ছে গ্রহটা, আর এর উপরে আমরা এরকম আর একটা বৃত্তাকার পথ চিন্তা করছিলাম যেখান দিয়ে স্যাটেলাইটটা মুভ করতেছিল, অ্যান্ড বৃত্তাকার পথটা আমাদের পৃষ্ঠ থেকে ওই স্যাটেলাইটটার উচ্চতা ধরছিলাম এইচ, আর ধরে নিয়েছিলাম যে গ্রহটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে পুরা বৃত্তাকার পথটার ব্যাসার্ধ কত ধরছিলাম মনে আছে আপনাদের? ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ। একটু আগে এরকম একটা ম্যাথ করে আসছে, আপনারা একটু চেক করলেই বুঝে যাবেন। এই যে এই দেখেন যে এই ম্যাথটা, এই যে ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ, এটা কি ছিল? বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ঠিক আছে? তো আসেন আমরা সেম জিনিস করতেছি, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তার মানে আমাদের একটু খেয়াল করেন এই ভ্যালুটা কি বলুন তো, এটা কিন্তু আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত? এটা কিন্তু ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ এর ভ্যালু দাও, যেটার ভ্যালু কত? 8 × 10⁶ মিটার। এই জিনিসটাতেই সবাই আমরা ভুল করি, তাই ভুলটা করবো না আমরা, কারণ আমরা নাফিস ভাইয়ের ক্লাস করছি। ওকে, তারপরে কি, বাই দ্য ওয়ে আমার নাম নাফিস, আমার নাম মৃধা। তার পর্যায়কাল 2.4 আওয়ার। তো পর্যায়কাল জিনিসটা কি? ক্যাপিটাল টি এর ভ্যালু দেওয়া আছে 2.4 আওয়ার। আমরা কি আওয়ারে রাখবো না, বোকামি হবে। আমরা এটাকে এসআইতে নিয়ে যাই 1 ঘন্টায় 3600 সেকেন্ড। ওকে, নিয়ে গেলাম এসআইতে। তারপরে বলা আছে কি গ্রহ পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান 8 মিটার/সেকেন্ড²। তার মানে এটা হচ্ছে জি এর ভ্যালু দেওয়া আছে। জিনিসটাতে খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, গ্রহের ব্যাসার্ধ বের করতে বলছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু আর। তো আমরা এখানে জানা যা যা আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করে জিনিসপাতি কাজকর্ম করার ট্রাই করবো, ঠিক আছে? তো দেখেন আমাদের চাইছে হচ্ছে গ্রহের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু ওয়াট। আমরা হইতেছে স্মল এম জানি, আমরা স্মল এম জানি, আমরা হইতেছে কি ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ জানি। আর কি কি জানি ভাই? দেখেন ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ চলে আসছে, তার মানে এখানে কোন জায়গায় দিতেছে? আমরা কিন্তু ভি এর সূত্র দিয়ে করতে পারি। আচ্ছা, যদি ভি এর সূত্র দিয়ে করি, আমরা কি বেগ জানি? আমরা তো বেগ জানি না, এটা তো প্যারা। তাহলে তো বেগ জানি না, তাহলে তো আরেকটা প্যারা। আচ্ছা, ভি এর সূত্র দিয়ে তাহলে ঝামেলা হইতে পারে, তাহলে আমরা কি দিয়ে করবো? এভাবে করে চিন্তা করি আমরা।
সো দেখেন আমরা এখানে কি জানি, আর প্লাস এইচ জানি, তারপরে হচ্ছে আমরা ক্যাপিটাল টি জানি, পর্যায়কাল জানি, আমরা হচ্ছে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের ভ্যালু জানি। এই কয়টা জিনিস দিয়ে কী কী আসে দেখেন, খুব ইজিলি আমরা এখান থেকে বলতে পারছি ক্যাপিটাল টি এর ফর্মুলা লেখা যায়, তাই না? আমার মনে আছে ক্যাপিটাল টি মানে কি ছিল, এস ইকস টু ভিটি, টি ইকস টু এস বাই ভি। এস কি ছিল, ওই বৃত্তাকার পথটার পরিধি, সেটা কত 2 পাই ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ, আর ভি মানে কত স্যাটেলাইটের রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। এগুলো আগে আপনাদের মনে আছে, রাইট? তো আসেন এবার কাজকর্ম করি, এবার দুই পাশে বর্গ করে দিই ঠিক আগের মতো, সেই টি স্কোয়ার ইকস টু কত আসবে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব। ভাইয়া ভাইঙ্গা দেখাবেন না ভাই, একটু আগে দেখাচ্ছি না, ডিভাইডেড বাই জিএম। দেখেন ঝামেলাটা কই হয়েছে, আমরা এখানে যখন ভ্যালুগুলো ইনপুট দিব, দেখেন টি এর ভ্যালু আপনি ডিরেক্টলি জানেন, ঠিক আছে? আপনি 4 পাই স্কোয়ারের ভ্যালুও জানেন, আপনি আর প্লাস এইচ এর ভ্যালুও জানেন, খেয়াল করেন এই যে আর প্লাস এইচ এর ভ্যালু আপনি জানেন, আপনি তো জি এর ভ্যালু জানেন, তাহলে এখান থেকে বেরোতেছে ক্যাপিটাল এম এর ভ্যালু, যেটা বের করে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের চাইছে ব্যাসার্ধ কত। তার মানে কি দাঁড়াইতেছে বুঝতে পারতেছেন, আমাদের এইটার মধ্যে এমনভাবে শুধুমাত্র আলাদা ক্যাপিটাল আর কে ঢুকাইতে হবে। কীভাবে ঢুকাইতে পারে এটা হচ্ছে চিন্তা। দেখেন এই যে একটা ভ্যালু দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, খেয়াল করছেন এটা বলা আছে কি গ্রহ পৃষ্ঠের, তাহলে আমরা ধরছি কত গ্রহটার পৃষ্ঠের, মানে গ্রহের ব্যাসার্ধ কত ধরছি ক্যাপিটাল আর, তার মানে এর অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কি হবে, জি এর ভ্যালু কত দেওয়া আছে। দেখেন এটা কিন্তু খেয়াল করুন, এটা কিন্তু পৃষ্ঠে দেওয়া, এটা কিন্তু ওই বৃত্ত পথের উপরে জি এর ভ্যালু দেওয়া না, এটা কিন্তু পৃষ্ঠে দেওয়া। তার মানে এখানে জি ইকুয়ালস টু যে লিখবো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই এই নিচে কিন্তু আর প্লাস এইচ হোল স্কোয়ার আসবে না, এখানে আসবে শুধুমাত্র ক্যাপিটাল আর স্কোয়ার, কারণ এটা গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের ভ্যালু, অ্যান্ড আমরা পৃষ্ঠের মানে আমরা গ্রহটার ব্যাসার্ধ ধরছি ক্যাপিটাল আর। তো এখন দেখেন এই জি এর ভ্যালু কত জানি আমরা, জি এর ভ্যালু পরে লিখে আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে জাস্ট এই জিএমটাকে এক্সচেঞ্জ করতে চাই, এটার মধ্যে আর আনতে চাই, তাহলে কী লিখতে পারি, জিএম মানে কত, জিএম মানে জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। ক্লিয়ার? তো আসেন এখান থেকে তাহলে কী পাইলাম, এই জিএম এর বদলে 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার, জাস্ট ক্যাপিটাল জিএম এর মধ্যে এটা বসাই দিলাম। এখান থেকে আমরা স্কুলে আর এর ভ্যালুটা বের করবো। তো দেখেন আমরা আরটাকে ওই পাশে নিয়ে যাই, টিটাকে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসার পরে ওই পাশে যেহেতু আর স্কোয়ার আছে তাহলে কী ঘটবে, পুরোটার উপরে রুট বসবে, তো রুট দিব না, আগে এগুলো করে নিই। আর স্কোয়ারের পাশে গেল, তো উপরে পড়তেছে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব, আর নিচে কী পড়তেছে জি ইন্টু টি স্কোয়ার, এই পুরো জিনিসটার উপরে কী বসবে, রুট বসবে। অনেকে বলবেন যে ভাই এখানেও আর আছে এখানেও আর আছে, প্যারে কি ভাই, আমরা তো আর প্লাস এইচের ডিরেক্ট ভ্যালু জানি, এখান থেকে তো আমরা সরাসরি ক্যাপিটাল আর এর ভ্যালু বের করতে পারবো। তো আসেন এখানে আমরা জাস্ট ইনপুটটা দিব, শেষ আর কিচ্ছু না। তো দেখেন আমরা এখানে কী কী বসাবো, ডিরেক্টলি ক্যাপিটাল আর এর ভ্যালু পাবো, আমি জিনিসটা আপনাকে একটু করেই দেখাবো এটা, ঠিক আছে? তো দেখেন 4 লিখলাম, 3.1416 হোল স্কোয়ার, জাস্ট ক্যালকুলেশন দেখাচ্ছে আপনাকে। আর প্লাস এইচের ভ্যালু আমরা জানি 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ওই যে উপরে লেখা আছে, এই যে খুব সুন্দর করে লেখা আছে, এটা হচ্ছে হোল কিউব দেওয়া, নিচে হইতেছে গিয়ে আসবে জি, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু কি 9.8 না ভাই, এই যে 8, ঠিক আছে? জি এর ভ্যালু দেওয়া আছে 8 ইন্টু টি স্কোয়ার, টির ভ্যালু কত, এই যে 2.4 ইন্টু 3600, ঠিক আছে? 2.4 ইন্টু 3600 হোল স্কোয়ার। এখান থেকে আমরা ডিরেক্টলি আর এর ভ্যালু যেটা পাইছি সেটা হইতেছে গিয়ে 5.817 ইন্টু 10 টু দি পাওয়ার 6, সব কিছু এসেতে বসেছে, তার মানে ইউনিট কিন্তু আমাদের অবশ্যই মিটারে আসবে। এই ছিল হচ্ছে আমাদের ক্যাপিটাল আর এর ভ্যালু। তো এই ছিল হচ্ছে কি ভাই টোটাল ম্যাথটা, এই ম্যাথটাতে আমি দেখানোর ট্রাই করছি যে কীভাবে করে আমরা এই যে গ্রহ পৃষ্ঠে স্মল জিটা, এটা আমরা এখান থেকে বুঝতে পারছিলাম কীভাবে করে এখান থেকে আমরা জি আর স্কোয়ার বসাইছিলাম। তো এটা ছিল হচ্ছে ম্যাথের পুরো কনসেপ্টটা। ম্যাথটা আপনারা ট্রাই করবেন আর একবার দুইবার দেখার, আমি বিশেষ করে এই ম্যাথটা আমি পুরো সম্পূর্ণ মাথা দিয়ে বোঝানোর ট্রাই করছি, প্রত্যেকটা ম্যাথে এমনি ট্রাই করি, বাট এটাতে আমি অনেক বেশি এফোর্ট দিছি। চাই গেছে এই ম্যাথটাতে বোঝানোর আর কিছুই নাই, আপনারা একবার দুবার দেখেন, যদি না বুঝেন, আর যদি একদমই না বুঝেন দেন আমাদের উইকনেস অফ তো আছেই। তো চলেন নেক্সট ম্যাথে মুভ করি। ওয়েট 8-9-এ আসা এই ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি, পৃথিবী আর চন্দ্রের সংযোগকারী রেখায় কোথায় বস্তুর উপর উভয়ের টান সমান হবে, এই জিনিসটা কিন্তু আমরা খুব ভালো মতো আগে সলভ করছি, ঠিক আছে? এখানে আমরা পুরো কেস ওয়াইজ সলভ করছিলাম যে কোথায় টান সমান হবে, কোথায় নিট টান 0 হবে, বা কোথায় কোনো টান অনুভব করবে না, একদম কেস ওয়াইজ সলভ করছিলাম। সো অবভিয়াসলি আমাদের কনসেপ্ট ক্লাসটা একটু কাইন্ডলি দেখে আসবেন, এখানে খুব ভালো মতো এই ম্যাথটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। তো এই ম্যাথটা আমাদের ডান। তো আমরা নেক্সট ম্যাথে মুভ করব। নেক্সট ম্যাথে যেটা বলা হয়েছে, ভূপৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে একটা রকেটকে 5 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে উৎক্ষেপণ করা হলো, মানে আমাদের রকেটের বেগ দেওয়া আছে, রকেটটা ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করতে বলছে। তো ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে কি, একটা রকেট, এই জিনিস একটু চিন্তা করেন, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? তো পৃথিবীর উপরে রকেটটা ছিল, এখানে রকেটটা ছিল, তো রকেটটাকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি, এটাকে একটা বেগ দেওয়া হয়েছে উপরের দিকে, সেটার ভেলোসিটিটা দেওয়া আছে আমাদের।
তো রকেটটা একদম উপরে টুপরে গেল, আসার পরে তাকে কোশ্চেন করা হয়েছে যে সে কত উচ্চতায় পৌঁছাবে। মানে দেখেন রকেটটা উপরে চলে যাওয়ার পরে বলা হয়েছে যে একদম ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় পৌঁছাবে, তার মানে রকেটটা সর্বোচ্চ কত উচ্চতায় যাবে সেটাই কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমি আশা করি আপনাদেরকে আমি কনসেপ্টটা বুঝাতে পারছি। জিনিস খেয়াল করেন, এই জায়গাটাতে হইতেছে মেইন জিনিসটা যে রকেটটা ঠিক ফিরবার মুহূর্তে মানে কি, যখন তার উপরে যাওয়া শেষ এখন সে নিচের দিকে পড়বে, ঠিক ওই মুহূর্তে রকেটটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকবে। তার মানে মনে করেন এই পয়েন্টে যে রকেটের মুভমেন্ট শেষ, মানে রকেটটা এখন নিচের দিকে পড়বে, এই পয়েন্টে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত, আমরা এটাকে যদি এইচ বলি, আমাদের এই এইচ এর ভ্যালু জানতে চাইছে। ক্লিয়ার? চলেন আমরা ম্যাথটা করি। এটা আমরা কয়ভাবে করতে পারি আপনারা আই গেস জানেন, এটা আমরা দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে কি আমরা এই যে মুক্তিবেগের কনসেপ্টটা যখন প্রুভ করছিলাম তখন যে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছিলাম ওইভাবে করতে পারি। আরেকটাও কিন্তু করার কথা, সেটা কি বলেন তো, আমরা যদি এইখান থেকে এই যে আমরা এতটুকু এইচ বের করার জন্য একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু আমরা তার সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স বের করতেছি, তাই না? তো এই জিনিসটাকে কি আমরা এরকম লিখতে পারতাম না যে ভি নট স্কোয়ার বাই 2g, যেখানে ভি নট হচ্ছে ভি, আমাদের যে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা আছে ওটা দিয়ে কি করতে পারবো কিনা, চলেন আমরা ম্যাথটা আগেই দেন, আমি আপনাদেরকে এটার উত্তরটা দিচ্ছি। তো আমরা যেটা করবো সেটা কি, আমাদের কনসেপ্ট সেই আগেরটাই, সেটা হচ্ছে গিয়ে এইটাকে আমরা মানে এজেন্ট কাজ হইতেছে, আমরা এজেন্ট দ্বারা কাজ কি হবে দেখেন, আমরা যেদিকে বল দিচ্ছি রকেটের সরান ওই দিকেই ঘুরতেছে, তার মানে এজেন্ট দ্বারা কাজ আমাদের পজিটিভ, ঠিক আছে? তো আমরা কি করব, এজেন্ট তাকে যতটুকু বেগ দিবে সেটার কারণে সে যতটুকু মানে রকেটটা যতটুকু গতিশক্তি লাভ করবে, ওই গতিশক্তির দ্বারা সে কি করবে, মহাকর্ষ বলের বিপরীতে একটা কাজ করবে, হচ্ছে কাজ। তো আমাদের এই পাশে থাকবে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। ক্লিয়ার? এটা এমটা কার ভর, এম হচ্ছে রকেটের ভর, এম হচ্ছে রকেটের ভর, ইকুয়ালস টু কি আসবে, ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ইন্টু 1/r ফাইনাল মাইনাস 1/r ইনিশিয়াল। চিহ্ন কোনটা হবে আমরা এখনো জানি না, যে কোনটা বড় কোনটা ছোট, আমরা এটা একটু পরে চিন্তা ভাবনা করি, ধরেন আমরা জানি না। তো দুই পাশ থেকে রকেটের ভর এম কাটাকাটি চলে গেল, আমরা এখান থেকে আর কি বের করতে পারি, আমরা এখানে ভি জানি, তো এখানে আমরা কি কি জানি একটু খেয়াল করেন, ক্যাপিটাল জি জানি, ক্যাপিটাল এম জানি, আর ইনিশিয়াল জানি। আর ইনিশিয়াল কি বলতো, রকেটটা ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে এর আদি অবস্থান কত, দেখেন ভূপৃষ্ঠের কেন্দ্র এটা, রকেটটা আগে ছিল এখানে, এটা কতটুকু, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। খেয়াল করেন ভূপৃষ্ঠ বলা আছে মানে এটা পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধের ভ্যালু আমরা জানি কত, এটা হচ্ছে 6.4 × 10⁶ মিটার। ক্লিয়ার? আমরা পৃথিবীর ভর জানি না, পৃথিবীর ভর কত, 6 × 10⁻24 কেজি, সব কিছু আমরা এই সাইডে নিতেছি, ঠিক আছে? তো আসলে এগুলো আমরা একটু বসাই, এখানে একটু খেয়াল করবেন, আমরা যেটা বের করবো সেটা কিভাবে বের করা যায় এটা একটু চিন্তা ভাবনা করতেছি। তো আমরা যেটা করবো, জি লিখলাম, ক্যাপিটাল এম লিখলাম, ইন্টু 1/r ফাইনালটাই আমাদের বাইর করা দরকার, মাইনাস 1/r ইনিশিয়াল মানে হইতেছে আমরা ভ্যালু জানি 6.4 × 10⁶। একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা অবভিয়াসলি মানে রকেটটার শেষ পয়েন্ট যেখানে আছে সেটার মধ্যে কি থাকবে বলেন তো, আমরা কিন্তু আর এফ বলেন আর আর আই বলেন, মানে আর ফাইনাল আর আর ইনিশিয়াল বলেন, দুটোই কিন্তু আমরা কেন্দ্র থেকে চিন্তা করছি, তার মানে আমাদের আর এফ এর ভ্যালু কিন্তু অবশ্যই আর ইনিশিয়ালের থেকে বড় হবে। ক্লিয়ার? তো তার মানে 1/r এর ভ্যালু যদি আমরা জিনিসটাকে উল্টাই দিই এই সম্পর্কটাকে, তাহলে কিন্তু এটা ঘুরে যাবে, 1/r এর থেকে ছোট হবে, 1/r এর ভ্যালু 1/r এর থেকে ছোট, তার মানে দেখেন ছোটটা থেকে বড়টা বিয়োগ করতেছে, তার মানে আমাদের এইখানে যে চিহ্নটা সেটা কিন্তু মাইনাস আছে। তার মানে আমাদের আগে কি দরকার, যেহেতু আমরা এই পাশে পজিটিভ পাইছি, এজেন্ট দ্বারা কাজ পজিটিভ, এই পাশেও পজিটিভ লাগবে, তখন আমাদের আগে একটা মাইনাস বসাইতে হবে। ক্লিয়ার? কেন মাইনাস বসাইতে বুঝছেন, যেন আমরা দুই পাশে পজিটিভ পাই, কারণ দুই পাশে আমাদের এজেন্ট দ্বারা কৃত কাজ। ক্লিয়ার? তো এখন এখান থেকে আমরা আর এফ এর ভ্যালু বের করবো। তো চলুন আর এফ এর ভ্যালু বের করি। আমরা কি করবো, এই পাশে ছিল হাফ ইন্টু ভি স্কোয়ার, তো হাফ রাখলাম, ভি স্কোয়ার মানে কত, দেখেন ভির ভ্যালু কত, ভির ভ্যালু ছিল 5 কিলোমিটার/সেকেন্ড, মানে এটা হচ্ছে 5 × 10³ মিটার/সেকেন্ড। ক্লিয়ার? জাস্ট এই সাইডে নিয়ে নিলাম, তাহলে 5 × 10³ হোল স্কোয়ার। আচ্ছা আর কি আছে দেখেন তো, আমরা যেটা করতে পারি, মাইনাস জিএমটা ছিল, তো আমরা এইটাকে যেটা করবো, আমরা জিএমটাকে এই পাশে নিচে ভাগ নিয়ে আসবো, তাহলে তো কাজ সহজ হয়ে যায়। তো আমরা জিনিসটাকে ভাগ নিয়ে আসি, তাহলে ভাগ নিয়ে আসলে কিরকম আসবে, নিচে যদি ভাগ চলে আসে মাইনাস জিএম থাকবে, মাইনাস জি, জি এর ভ্যালু জানি, এম এর ভ্যালু কত, 6 × 10⁻24। ক্লিয়ার? তো মাইনাস জিএম সহ নিয়ে আসলাম। আমাদের এখন ডান পক্ষে কি পড়ে আছে, তাহলে আমাদের ডান পক্ষে পড়ে আছে 1/rf, আর এই জিনিসটাও পড়ে আছে, এটাকে আমি যদি বাম পাশে নিয়ে যাই তাহলে কি হবে, আমি জিনিসটা একটু শর্ট ক্যালকুলেশন করার ট্রাই করতেছি, ঠিক আছে, যেটা অ্যাডমিশনের ক্লাস। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন, এখানে ইকুয়েশন পড়বে, যারা বুঝতেছেন না একটু 2 লাইন করে আসেন তাহলে বুঝুন। তো এখান থেকে আমরা খুব ইজিলি আর এফ এর ভ্যালু বের করতে পারবো। তো আসলে আমরা এখান থেকে আর এফ এর ভ্যালুটা বের করি, কত আসে। তো আমাদের এখানে 1/2 আছে ইন্টু 5 × 10⁻³ হোল স্কোয়ার, নিচে আছে মাইনাস 6.673 × 10⁻11 + 24 × 6 প্লাস 1/6.4 × 10⁶।
এই জিনিসটাকে আমরা উল্টা দিব, তাহলে এখান থেকে আমরা আরএফ এর ভ্যালু পাবো। আরএফ এর ভ্যালু পাইছি আমরা হইতেছে গিয়া 7.99810 ইন্টু 10⁶ মিটার। এটা হচ্ছে আমাদের আরএফ এর ভ্যালু, বাট আমাদের বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, তাই না? তার মানে এটাকে আমরা কত বলছিলাম, এইচ বলছিলাম। ক্লিয়ার? তো আমরা কি বের করছি একটু খেয়াল করেন, আমরা হইতেছে এই পুরো জিনিসটা মানে কেন্দ্র থেকে রকেটের শেষ অবস্থান, এটাকে আমরা আরএফ বলছিলাম। ক্লিয়ার? তো এই আরএফটা মানে কি দেখেন, এই আরও আছে মানে পৃথিবীর ব্যাসার্ধ আছে, সাথে কিন্তু এইচও আছে, তাই না? এই আর আর এইচ মিলাই হইতেছে আমাদের আরএফ। তার মানে আমরা এইটুকু লিখতে পারি যে আমাদের আরএফ মানে হইতেছে গিয়ে আর প্লাস এইচ। তো আরএফ মানে হচ্ছে আর প্লাস এইচ। তো এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি এখন আরএফ এর ভ্যালু জানি, আর এর ভ্যালু তো জানি অলরেডি পৃথিবীর ব্যাসার্ধ, এখান থেকে আমরা স্মল এইচ এর ভ্যালু কিন্তু ইজিলি বের করতে পারবো। স্মল এইচ এর ভ্যালু কি হবে, এটা থেকে জাস্ট এটার পৃথিবীর ব্যাসার্ধটা বাদ দিব, 4 × 10⁶। আই গেস এইসব ক্যালকুলেশন আপনারা সবাই বুঝেন। তো অ্যান্সার আসছে আমাদের 1.598 × 10⁶ মিটার। এইটা হচ্ছে কি আমাদের রকেটটা কত উচ্চতায় থাকবে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকবে সেটার অ্যান্সার। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ম্যাথটা। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। ঠিক আছে? তো আমরা তো এটা বের করা বুঝলাম, বুয়েট 5-6 এর একটা ম্যাথ, বাট আমি তো বলছিলাম যে এইভাবে কইরাও তো আমরা বাইর করতে পারতাম এইচ ম্যাক্স দিয়া। তো এইখানে সমস্যাটা কি এইটা আমি আপনাকে আগে বুঝাই। দেখেন আমরা কি আসলে করতে পারবো কিনা একটু চিন্তা করেন। আমরা যখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি একটু দেখেন তো আমরা কি কোনো জায়গায় স্মল জি ইউজ করছি কিনা। আমরা কিন্তু স্মল জি ইউজ করি নাই, কিন্তু আমরা যখন v0²/2g যে এইখানে যে জিটা ইউজ করতেছেন অভিকর্ষ ত্বরণ, যখনই স্যাটেলাইট মানে যখনই রকেটটা পৃথিবী থেকে একটু উপরে যাচ্ছে তখনই কিন্তু আমাদের জি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কারণ জি কিন্তু ধ্রুবক না। পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গেলে মানে ওই উচ্চতাটা কিন্তু আমরা কাউন্টে নিচ্ছি। জেনারেলি আমরা যখন পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি কোথাও যাই তখন হয়তো এই জিটা আমরা কাউন্টে নেই না, কিন্তু রকেটটা কিন্তু এখানে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে যাচ্ছে। একটু খেয়াল করবেন, এই অ্যামাউন্টটা কিন্তু যথেষ্ট বড় একটা উচ্চতা। পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে যদি আপনি চিন্তা করেন এই উচ্চতাটা কিন্তু বেশ বড় একটা উচ্চতা। দ্যাটস ওয়াই আমরা এই এইচটাকে কাউন্টে নিলে আমাদের এই জিটা কিন্তু সর্বত্র এক থাকবে না। দ্যাটস ওয়াই এইভাবে করে এইচ ম্যাক্স বের করলে কিন্তু আমাদের অ্যান্সার কখনোই মিলবে না। সো এইচ ম্যাক্স কিন্তু বের করা যাবে না। সো এই ম্যাথটা করার জন্য আমাদের ফর্মুলা একটাই, থিওরি একটাই, সেটা হচ্ছে গিয়ে এইটা। আই গেস আপনারা সবাই ক্লিয়ার কেন এইচ ম্যাক্স আমরা বের করতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমি বলছিলাম যেটা আরেকটা প্রসেস থাকতে পারে, বাট এখন আপনারা জানলেন যেটা কিন্তু করা যাবে না। আমি জাস্ট আপনাকে কিন্তু দেখাইতে চাইছিলাম যে পুরো ম্যাথটা করায় দেন বুঝাইতে চাইছি যে কেন এটা করা যাবে না। আই গেস আপনাদের এই ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। চলুন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা যেটা হচ্ছে বুটেক্স আর রুয়েটে আসছে, এই ম্যাথটা আমরা লাস্টে সলভ করবো, কারণ এই ম্যাথে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে বুঝতে হবে একটু ডিপে যায়। তো আমি চাচ্ছি এই ম্যাথটা একটু শেষে করি। আমরা চলেন যেই ছোটোখাটো ম্যাথগুলো আছে এগুলো একটু শেষ করে আসি তার টান দিয়ে। তো আমাদের পৃথিবীর ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ আর বের করতে পারবো। একটা উপগ্রহ বৃত্তাকার পথে এত গতিবেগে ঘুরে, আমাদের গতিবেগ মানে বেগ দেওয়া আছে। বৃত্তাকার কক্ষে অভিকর্ষ ত্বরণের ভ্যালু জি দেওয়া আছে। বলছে বৃত্তাকার কক্ষের উচ্চতা কত। তোমার বৃত্তাকার কক্ষের উচ্চতা মানে কি ব্যাসার্ধ থেকে ওইটার উচ্চতা, মানে আমাদের এইচ এর ভ্যালু চাইছে, তাই না? মানে এটা হচ্ছে পৃথিবী, এটাকে ঘিরে এরকম একটা কক্ষ দিয়ে জিনিসটা ঘুরতেছে, তো এটার উচ্চতা পৃষ্ঠ থেকে হইতেছে এইচ। তো আমাদের এই এইচটাই চাইছে, সেইটাই হইতেছে আমাদের বের করতে হবে। তারপরে এটা কিভাবে বের করতে পারি একটু চিন্তা ভাবনা করি। আসলে আমাদের কি কি দেওয়া আছে। প্রথমত আমাদের পৃথিবীর ব্যাস বা ব্যাসার্ধ আর দেওয়া আছে 12,800 কিলোমিটারের অর্ধেক কত, 6,400 কিলোমিটার, যেটাকে মিটারে নিলে পাবো 6.4 × 10⁶ মিটার। আর পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ভি কত, স্যাটেলাইটের বেগ হচ্ছে 7.8 কিলোমিটার দেওয়া আছে। 8 × 10³ দিয়ে দিলাম, তাহলে মিটার পার সেকেন্ডে চলে গেল, মানে সব এসআইতে নিচ্ছি। বৃত্তাকার কক্ষে অভিকর্ষ ত্বরণ মানে জি দেওয়া আছে, কিন্তু এটা কি জি অ্যাকচুয়ালি একটু খেয়াল করবেন। আমরা এর আগে যে ম্যাথটা করছিলাম ওই ম্যাথটাতে একটা মনে আছে, আমরা এরকম ম্যাথ করছিলাম যে যেখানে হচ্ছে আমরা জি ইউজ করছিলাম, কোথায় জানো, আমরা একটা জি ইউজ করছিলাম, এই দেখেন এই যে জিটা ইউজ করছিলাম, এটা কিন্তু গ্রহের পৃষ্ঠে ছিল। দ্যাটস ওয়াই জি এর ফর্মুলার বদলে আমরা কিন্তু আর স্কোয়ার বসাইছিলাম। ক্লিয়ার? কিন্তু এই জিনিসটা কিন্তু গ্রহের পৃষ্ঠে না। আপনি একটু খেয়াল করেন এই জিনিসটা কোথায় দেওয়া আছে, এটা কিন্তু বৃত্তাকার কক্ষে, মানে এই এইচ উচ্চতায় জি দেওয়া আছে। এটা কিন্তু জি এইচ, এটা কিন্তু জি না, শুধুমাত্র জি না, এটা কিন্তু গ্রহের পৃষ্ঠে বা পৃথিবীর পৃষ্ঠে জি না, এটা কিন্তু নির্দিষ্ট উচ্চতায় জি। তার মানে এখানে যদি আমরা জি এইচ কে 9 বলি, যেটা আমাদের দেওয়া আছে 9, আমি যদি 9 লিখি, এটার সূত্র কিন্তু জি × M ডিভাইডেড বাই টোটাল সিস্টেমটার ব্যাসার্ধ। তার মানে এটা কত আসবে, আর প্লাস এইচ হোল স্কোয়ার। বুঝতেই পারতেছেন এটার ব্যাসার্ধ ছিল আর পৃথিবীর, আর টোটালটা কত ছিল, কক্ষপথটার টোটাল যে কল্পিত বা টোটাল যে বৃত্তপথটা সেটার ব্যাসার্ধ কত ছিল, ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ। এই টোটাল ব্যাসার্ধটা এখানে কাউন্টে আসবে। ঠিক আছে? তো এই হচ্ছে কথাবার্তা। তো চলেন আমরা কক্ষের উচ্চতা কিভাবে বের করতে পারি একটু চিন্তা ভাবনা করি। তো আমরা মোটামুটি বেগ জানি, তো চলেন বেগ দিয়ে কাজ করে ফেলতে পারি এখান থেকে খুব ইজিলি। দেখেন কিভাবে করি। ভি ইকুয়ালস সূত্র কি জানি, √,
জিএম বাই আর প্লাস এইচ। ক্লিয়ার? আসুন জিএমটাকে আমরা একটু সরাইতে চাই। জিএমটাকে কেমন সরানো যায়? জিএমটাকে সরানো আদৌ দরকার আছে? আমরা কি এম জানি না? দেখেন পৃথিবীর ভর দেওয়া নাই, তো আমাদের এটিকে আসলে উচিত হবে না পৃথিবীর ভর ইউজ করা। চলেন আমরা যেহেতু জিএইচ দেওয়া আছে এটাকে ইউজ করার ট্রাই করি। ক্লিয়ার? তো আমরা কি করতে পারি, ভি এর বদলে আমরা রুট ওভার জিএম এর বদলে কি বসাতে পারি একটু খেয়াল করেন। জিএম মানে কি পাইতেছে? জিএম মানে হইতেছে, যদি এইটুক নিয়ে চিন্তা করেন তাহলে জিএম মানে কত? জিএম মানে হচ্ছে কি 9 ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার। ক্লিয়ার? আই গেস আপনারা সবাই বুঝতেছেন। তো আমি কি করতেছি, আমি ভি এর ভ্যালু বসাবো। ভি এর ভ্যালু কত? 7.8 ইন্টু 10 কিউব লিখলাম ইকুয়ালস টু রুট ওভার জিএম এর বদলে কি বসাবো? 9 ইন্টু এইটা। ঠিক আছে? তাহলে 9 ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে আরও একটা আর প্লাস এইচ। তো বুঝতেই পারতেছেন এই আর প্লাস এইচ এটা কাটলে উপরে একটা আর প্লাস এইচ পড়ে থাকে, তাই তো? ওইটার উপর আবার রুট আছে, তাহলে দুই পাশে আমরা স্কোয়ার করে দিই, তাহলে এই পাশে পাবো 7.8 ইন্টু 10 কিউব হোল স্কোয়ার, আর ওই পাশে পড়ে যাবে 9 স্কোয়ার মানে 9 9 81 ইন্টু আর প্লাস এইচ একটা ছিল, স্কোয়ার পড়লে কত পড়বে? রুট আর প্লাস এইচ ছিল, এখন এটা স্কোয়ার পড়লে আর প্লাস এইচ হয়ে যাবে। এইখান থেকে আমরা কি করব, দেখেন আর এর ভ্যালু আমরা জানি, দেখেন আর এর ভ্যালু আমরা এখান থেকে জানি, এই যে আর এর ভ্যালু, এখান থেকে আমরা খুব ইজিলি এইচ এর ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? এই ছিল হচ্ছে ম্যাথটা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি এইখানে আর প্লাস এইচ হোল স্কোয়ার না লিখে যদি শুধুমাত্র ক্যাপিটাল আর লিখতাম আমরা কিন্তু ভুল করতাম। এই কারণে এই ম্যাথটা তোলা 2845 এর ম্যাথ। কেন তুলছি আমরা? কারণ দেখেন এটা বলছে বৃত্তাকার কক্ষে, তার মানে আমরা এই যে হাইটটা যেখানে স্যাটেলাইটটা চিন্তা করতেছি এইখানে জি এর ভ্যালু দেওয়া আছে, আর এর আগে আমরা যে একটা ম্যাথ করছিলাম ওখানে কিন্তু ভূপৃষ্ঠে মানে পৃষ্ঠের উপরে জি এর ভ্যালু দেওয়া ছিল, যার কারণে এখানে আমরা ক্যাপিটাল আর লিখছিলাম। বাট এটা যেহেতু একটা হাইটে, আমাদের এই পুরা বৃত্তপথটার ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হবে। সেই ছিল ম্যাথটা। এখান থেকে আমরা খুব ইজিলি কক্ষের উচ্চতা বা স্মল এইচ কিন্তু বের করতে পারবো। ইউনিটের অ্যান্সার আমরা যেহেতু সব কিছু এই সাইডে নিচ্ছি, অ্যান্সার কিন্তু অবশ্যই মিটারে আসবে। তো এবার আসেন আমাদের সেকেন্ড কোশ্চেনটাতে কি বলছে, একবার পূর্ণ ঘূর্ণনের সময়কাল। তো একবার পূর্ণ ঘূর্ণনের সময়কাল মানে কি? পর্যায়কাল ক্যাপিটাল টি। আমরা জানি যে এস ইকুয়ালস টু ভিটি, তাহলে টি ইকুয়ালস টু কত? এস বাই ভি। খুবই সিম্পল, এস বাই ভি। তাহলে এস কত ভাই? এস মানে কত? আমরা জানি পুরা কক্ষপথটার পরিধি, তার মানে এটা কত আসবে? 2 পাই ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। ভি এর ভ্যালু কি দেওয়া আছে? এই দেখেন ভি এর ভ্যালু দেওয়া আছে 7.8 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। আচ্ছা, জিনিস খেয়াল করেন, আমাদের এখানে সবই জানি। দেখেন আমরা এই ম্যাথটা থেকে এই মানে আমাদের আগের ম্যাথটা থেকে আমরা স্মল এইচ বের করে ফেলছিলাম। এখানে আমরা স্মল এইচ এর ভ্যালু ইনপুট দিব, ক্যাপিটাল আর এর ভ্যালু অলরেডি আমরা জানি, নিচে ভি এর ভ্যালু বসাইছি, এখান থেকে ডিরেক্টলি ক্যাপিটাল টি এর ভ্যালু পাবো। ইউনিট কি হবে? সবকিছু আমরা যেহেতু এসআইতে বসাইতেছি, ইউনিট অবশ্যই আসবে সেকেন্ডে। তো এটা ছিল হচ্ছে পূর্ণ ঘূর্ণনের সময়কাল বা পর্যায়কাল। তো এই ছিল হচ্ছে ম্যাথটা। এই ম্যাথটা করার মেইন রিজন কি? আমাদের এই জিএইচ এর কনসেপ্টটা বোঝানো। যারা বুঝেন নাই ভাই, এই জিনিসটা বারবার করে দেখেন, ম্যাথটা পর করেন। লাইক আপনি এই জিনিসটা একটু বুঝেন যে এখানে কেন জিএইচ আর কেন আমরা নিচে আর প্লাস এইচ হোল স্কোয়ার লিখছিলাম, অ্যান্ড কেন আমরা আমাদের এই ম্যাথটাতে কেন শুধুমাত্র জি লিখছিলাম অ্যান্ড কেন ক্যাপিটাল আর লিখছিলাম। আমি একটু বলে যাই, দেখেন এখানে ছিল গ্রহ পৃষ্ঠে, খেয়াল করছেন আমি একদম সাদা করে ফেলি, এখানে ছিল গ্রহ পৃষ্ঠে, দ্যাটস ওয়াই ক্যাপিটাল আর, কারণ গ্রহ পৃষ্ঠে মানে ব্যাসার্ধ আসবে শুধুমাত্র ক্যাপিটাল আর, জাস্ট গ্রহটার ব্যাসার্ধ আসছে, ঠিক আছে? গ্রহ পৃষ্ঠে জি এর ভ্যালু দেওয়া ছিল তাই। বাট এইবার আমাদেরকে বলছে কক্ষে, খেয়াল করেন, এবার আমাদেরকে বলা আছে একটা কক্ষে, বৃত্তাকার কক্ষে, তার মানে আমাদের একটা হাইটে জি এর ভ্যালু দেওয়া আছে, দ্যাটস ওয়াই ওই পুরা বৃত্তপথটার ব্যাসার্ধ আসবে ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ হোল স্কোয়ার, ঠিক আছে? তো এই ছিল ম্যাথটা। চলেন আমরা নেক্সট ম্যাথে মুভ করতে পারি। আই গেস পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন দেওয়া আছে, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 21 গুণ। তাহলে একটু লিখে ফেলি, দেখেন আমরা ধরে নিচ্ছি চন্দ্রের ভর হইতেছে এম, তাহলে পৃথিবীর ভর বলছে চন্দ্রের ভরের 21 গুণ, তাহলে এটাকে 21 দ্বারা গুণ 81 দ্বারা গুণ করলে আমরা পৃথিবীর ভর পাবো। বলছে কি আমাদের চন্দ্রপৃষ্ঠের লোকটার ওজন কত, মানে আমাদের উপরে দেওয়া ছিল ডাব্লিউ আর্থ, নিচে চাইছে ডাব্লিউ এম কত, এন্ড পৃথিবী আর চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তার মানে আর ই ডিভাইডেড বাই আর এম দেওয়া আছে কত আমাদের 4/1, ঠিক আছে? তো আসলে এখান থেকে আমরা কাজকর্ম করি। তো আমরা ওজনের অনুপাত কি জানি? ওজনের অনুপাত জানার আগে আমরা চলেন আগে জি এর অনুপাত নিয়ে কাজ করি, কারণ আমরা জানি যে ওজনের মধ্যে জি চলে আসবে। তো জি ই মানে কত? জি ই মানে হইতেছে মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। আর জি এম মানে কত? ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম, নিচে যাবে আর এম স্কোয়ার। এটা 1 বলেন, এটা 2 বলেন, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা 1 কে 2 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কিরকম পাবো? 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে জি জি কাটাকাটি চলে যাবে, উপরে থাকবে, আচ্ছা এরকম পাবো জি ই ডিভাইডেড বাই জি এম, আর ডান পক্ষে পাবো আমরা উপরে থাকবে ক্যাপিটাল এম ই, নিচে থাকবে ক্যাপিটাল এম স্মল এম, ইন্টু উপরে থাকবে হইতেছে আর এম স্কোয়ার, আর নিচে থাকবে আর ই স্কোয়ার, মানে আমি হোল স্কোয়ার দিয়ে রাখলাম, ঠিক আছে? তো এটা এই জিনিসটা আমরা একটু কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখেন, এটা কিন্তু খুব ইজি ম্যাথ, আমাদের ছোটবেলার ম্যাথ এগুলো, ঠিক আছে? তো তাড়াতাড়ি করতেছে। তো আমরা কি করবো, ডাব্লিউ আর্থকে ডাব্লিউ এম দ্বারা ভাগ করবো,
তো দেখেন প্রত্যেকটা বস্তুর ভর তো সেম, তাহলে ডাব্লিউ ই মানে কত এম ইন্টু জিই, আর ডাব্লিউ এম মানে কত এম ইন্টু জিএম। কেন দুই ক্ষেত্রে আমরা এম ইউজ করলাম, কারণ আমরা ধরতেছি যে লোকটার ভর কত, ভর হচ্ছে আমাদের এম, এন এম তো ভর তো কনস্ট্যান্ট, এটা তো একটা এমন একটা রাশি, এটা কি স্কেলার রাশি, সেটা কোনো জায়গায় চেঞ্জ হয় না, ক্লিয়ার। আমাদের উপর নিচ থেকে এম কাটাকাটি চলে গেল, তাহলে জিই বাই জিএম পাইলাম। খেয়াল করেন জিই বাই জিএম এর অনুপাত কিন্তু আমরা 3 নম্বরে বের করছিলাম, কত ছিল ক্যাপিটাল এম ই ডিভাইডেড বাই ক্যাপিটাল এম এম ইন্টু ক্যাপিটাল আর এম বাই আর ই হোল স্কোয়ার, ক্লিয়ার। তো আসলে এখানে একটু কাজকর্ম করি, এম ই বাই এম এম কত আসবে, খেয়াল করেন এই যে অনুপাতটা ছিল এখান থেকে এম ই বাই এম এম যদি এক পাশে নিয়ে নেন তাহলে ওই পাশে পড়ে থাকে 81, তাহলে এখানে কত পাবো 81 ইন্টু আর এম বাই আর ই। দেখেন আর ই বাই আর এম যদি 4/1 হয় তাহলে এটাকে উল্টে দিলে কত পাবো 1/4 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাবো, দেখেন আমাদের এখন কি কি থাকে, আমাদের এখন অনুপাতটা কি দাঁড়ালো, দেখেন আমাদের বাম পাশে ছিল ডাব্লিউ ই বাই ডাব্লিউ এম, ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে 80 রাখলাম ডিভাইডেড বাই ডাব্লিউ এম ইকস টু থাকতেছে আমাদের এই পাশে 81 ইন্টু 4 4 16 মানে 1/16। এখান থেকে আমরা বের করবো ডাব্লিউ এম এর ভ্যালু, ডাব্লিউ এম এর ভ্যালুতে ইউনিট কি বসবে এটা হচ্ছে কথা। দেখেন আমাদের ওজনের ইউনিট কি দেওয়া ছিল কেজি ওয়েট, খেয়াল করছেন, তার মানে এখানে আমরা যেহেতু কেজি ওয়েট ধরছি, দেখেন 81 কেজি ওয়েট ধরছি, সরি 80 কেজি ওয়েট ধরছি, তার মানে আমাদের এখানে ইউনিটে অ্যান্সার কি আসবে, অ্যান্সার ইউনিট আসবে অবশ্যই কেজি ওয়েট, কারণ আমরা কেজি ওয়েট ধরেই ম্যাথটা করছি, ক্লিয়ার। তো এই ছিল হচ্ছে ম্যাথটা, চলেন আমরা নেক্সট ম্যাথে মুভ করি, কুয়েট 4-5 এর ম্যাথ, অ্যান্ড এই জিনিসটা আমাদের ছোটবেলার ম্যাথ, সো এই জিনিসটা আমি একটু তাড়াতাড়ি বুঝিয়ে ফেলছি। তো চলেন নেক্সটে চলে যাই। একটি স্থির লিফটের মধ্যে রাখা একটা সরল দোলকের ত্বরণকাল ক্যাপিটাল টি, যদি দোলকটি উপরের দিকে g/4 ত্বরণ নিয়ে ওঠে তাহলে দোলকটির ত্বরণকাল কত হবে। খুবই সিম্পল কনসেপ্ট, চলেন একটা লিফট চিন্তা করি, এটা হচ্ছে লিফটটা। তো লিফটের ভিতরে একটা দোলন আছে, একটা দোলক আছে, তো দোলকটা আমি ধরে নিচ্ছি এটা হইতেছে দোলক, ঠিক আছে। তো আমাদের বলা আছে লিফটটা হইতেছে গিয়া বলা আছে g/4 ত্বরণ নিয়ে উপরে উঠে, তো মানে উপরের দিকে তার নিট ত্বরণ কত, নিট ত্বরণ নিতেছে কি আমাদের এ নিট হচ্ছে কি আমাদের g/4। তো নর্মাল অবস্থায় যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা ফোর্স দিয়ে সব কিছু চিন্তা করি, মানে উপরের দিকে নিট ফোর্স হচ্ছে এম এ, ঠিক আছে। তো এখানে একটু চিন্তা করেন, এই দোলকটার সরল দোলকটার নিচের দিকে একটা কি থাকবে, নিচের দিকে একটা ওজন থাকবে, সেটা কত এম ইন্টু জি, স্বাভাবিক। আর সে একটা জিনিস ফিল করবে, সেটা কত ক্যাপিটাল এন ধরতেছে আমরা, ঠিক আছে, যেটা তার আপাত ওজন বলা হয়। তো আমরা এখানে জানি যে এফ নিট ইকুয়ালস টু কত এম ইন্টু এ, ক্লিয়ার। তো আসলে এখান থেকে আমাদের ফর্মুলা জাস্ট ওই যে লিফট ম্যান থিওরি করছিলাম ওইটাই। তো এফ নিট মানে কি স্মরণের দিকে সবগুলো বলের উপাংশ, তো দেখেন লিফটে স্মরণ করতেছে উপরের দিকে, তার মানে উপরের দিকে সবগুলোকে নেবো, খেয়াল করেন উপরের দিকে এন অলরেডি আছে, তো এন কে নিয়ে নিলাম, এম জিটাকে উপরে নেবো, তাহলে মাইনাস এম জি ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ। আচ্ছা এর ভ্যালু দেওয়া আছে g/4, তাহলে এম ইন্টু g/4। তো এখান থেকে আমরা এন এর ভ্যালু বের করতে পারবো, এন এর ভ্যালু কত আসবে, যদি এম কমন নিই তাহলে কত পাবো g প্লাস g/4, ক্লিয়ার। এখন জাস্ট খেয়াল করেন এন মানে কত, এন তো একটা ফোর্স, আমাদের তো এন দরকার না, আমাদের কি দরকার ত্বরণ দরকার, ত্বরণ দরকার। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এন মানে লিখতে পারি আমি এম ইন্টু এ, মানে যে কোনো ফোর্স মানে কি বল ইন্টু ত্বরণ, তাহলে আমি ভর ইন্টু ত্বরণ, তাহলে আমি এম লিখলাম ইন্টু নতুন যে ত্বরণ সেটাকে আমি এ প্রাইম বলতেছি, ঠিক আছে। এন এর বদলে জাস্ট লিখলাম ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস g/4। দেখেন আমরা এখানে বল দিয়ে চিন্তা না করলেও হয়তো, কারণ ত্বরণ দিয়েও কিন্তু করতে পারি, ত্বরণ নিজেই ফ্যাক্টর, সো ওকে দিয়েও কিন্তু আমরা নিট জিনিসপাতি চিন্তা করতে পারতাম, প্যারা হইতো না। দুই পাশ থেকে এম কেটে দিলে আমরা এ প্রাইমের ভ্যালু কত পাই, দেখেন জি যদি কমন নেই তাহলে 1 + 1/4 খুব সম্ভবত 5/4 হওয়ার কথা, হ্যাঁ 5/4। তো এটা পাবো হচ্ছে কি আমরা জি ইন্টু 5/4, তো এটা হচ্ছে আমাদের নতুন ত্বরণ। তো এখন আমাদের কি বের করতে বলছে, দোলনকাল কত, খুবই ইজি জিনিস ভাই। দোলনকালের সূত্র কি, টি ইকুয়ালস টু 2π√L/g, 2π লিখলাম √L/g, L লিখলাম ডিভাইডেড বাই জি, জি এর ভ্যালু কত আসবে খেয়াল করেন, জি কত আমাদের, জি কিন্তু এ প্রাইম, তাহলে এখানে কি বসবে এ প্রাইম। জাস্ট এইখানে জিনিসটা বসাই দিলে কিন্তু আমাদের কাজ শেষ। আমাদের যেহেতু এল এর ভ্যালু দেওয়া ছিল না, সো আমরা এখানে ওইরকম করে কিছুই করতে পারবো না, বাট আমরা যদি ধরে নিতাম যে এই জিনিসটা একটা সেকেন্ড দোলক, তখন কিন্তু আমরা টি এর ভ্যালু জানতাম, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু ধরে নিচ্ছি কিছু বলা নাই, তো আমাদের ক্যাপিটাল এল পড়ে থাকবে, জাস্ট এ প্রাইমের বদলে আমরা g/4 বসাই দিব, ওকে। আমরা যদি এখানে এরকম ক্যাপিটাল এল রেখে দিই জিনিসটা একটু ক্রিঞ্জ লাগে, তাই না। তো আমরা জিনিসটা এরকম চিন্তা করি যে আমরা যখন ক্যাপিটাল টি চিন্তা করতেছিলাম তখন এটা কি ছিল, নিচে ছিল হচ্ছে এখানে আমাদের এ প্রাইম, দেন এ নাই, এখানে ছিল হচ্ছে আমাদের জি, তাই তো, মানে আমাদের টি কি ছিল, আমরা এটাকে টি প্রাইম বলি, ঠিক আছে। আর আগের একটা টি ছিল টি ইকুয়ালস টু 2π√L/small j, এটা হচ্ছে আমাদের নর্মাল যেটা ক্যাপিটাল টি, ঠিক আছে। তখন আমরা কি করবো, টি প্রাইমকে টি দ্বারা ভাগ করে দিই, তাহলে কি আসবে, দেখেন এল কেন চেঞ্জ হয় না, কারণ দোলন লিফট যেভাবে যাক না কেন দৈর্ঘ্য চেঞ্জ হওয়ার, কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হওয়ার কোনো রিজন নেই, তাই না। এটা যখন ভাগ দিচ্ছে তাহলে কি হবে, সবকিছু কাটাকাটি চলে যায়, আমাদের যেহেতু টি প্রাইম উপরে আছে তাহলে উপরে কে যাবে, জি যাবে, নিচে আসবে এ প্রাইম, মানে যেহেতু ব্যস্তানুপাতিক বুঝতেই পারতেছেন, এটা রুট আসবে, তাই তো। তো দেখেন জি এর ভ্যালু জিতে থাকলো, আর নিচে কি আসবে,
এ প্রাইম মানে কত জি ইন্টু 5/4, তাহলে জি ইন্টু 5/4। এইখান থেকে আমরা টি প্রাইম আর টি এর একটা সম্পর্কের মাধ্যমে টি প্রাইমের ভ্যালুকে টি এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। সো এই হইতেছে গিয়ে ম্যাথটা। এই ম্যাথটাও একটু তাড়াতাড়ি করার রিজন হচ্ছে ভাই এই ম্যাথটাতে মানে বোঝানোর মতো কিছুই নেই। যারা আপনারা লিফটম্যান থিওরিটা দেখে আসছিলেন, মানে আমরা নিউটনিয়ান মেকানিক্সে দেখাইছিলাম খুব ক্লিয়ার করে, আমরা কিন্তু সিউডো ফোর্স দিয়েও দেখাইছিলাম, তো তারা এখানে না বোঝার কিছুই নেই। আর আমরা এখানে যে ফোর্স দিয়ে করছি, এফ নিট দিয়ে করছি, আপনারা কিন্তু এই জিনিসটা ত্বরণ দিয়েও করে ফেলতে পারতেন। ত্বরণ দিয়ে করলে আপনারা এখানে যে এন ইকুয়ালস টু এম ইনটু এ প্রাইম ঝামেলায় যাওয়া লাগতো না। ঠিক আছে, তো এই ছিল হইতেছে ম্যাথটা। চলেন আমরা নেক্সট ম্যাথে মুভ করি। ওকে, মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে, তো আমরা ধরতেছি এম প্রাইম হচ্ছে মঙ্গল গ্রহের ভর, যেটা হচ্ছে পৃথিবীর ভরের 0.11 গুণ। তো পৃথিবীর ভরের 0.11 আমাদের পৃথিবীর ভরও কিন্তু দেওয়া আছে, দেখছেন? তাহলে ডিরেক্টলি বের করে ফেলি 975 ইন্টু 10⁻24 ইন্টু 0.11 গুণ। ক্লিয়ার? এর ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধের 0.532, তাহলে এটার আর প্রাইম কত? পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ পৃথিবীর ব্যাসার্ধকে আমরা জানি, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি দেওয়াই আছে 6.371 ইন্টু 10⁻6। এটাও কিন্তু মিটারে পাইছি, উপরেরটাও কিন্তু আমি কেজিতেই পাইছি, কারণ পৃথিবীর ভর এসআইতে দেওয়া ছিল। আর কি দেওয়া আছে বলছে, কি কোশ্চেনে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ থেকে একটা মহাশূন্যযানকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করলে মহাশূন্যযানটি মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণের বাইরে চলে যাবে। মানে আমাদের কি চাইছে? মুক্তিবেগ চাইছে। আমরা ভি এর সূত্র কি জানি? √2 ইন্টু জি ইন্টু m/r। তো এটা কি ছিল? যখন গ্রহটা ছিল পৃথিবী, আমি কিন্তু খুব ভালো মতো বলছিলাম যে মুক্তিবেগ কিন্তু যে কোনো জায়গায় হয়, চাঁদে হইতে পারে, মঙ্গলে হইতে পারে, পৃথিবীতে হইতে পারে। ঠিক আছে, যে কোনো গ্রহতেই হইতে পারে, যে কোনো উপগ্রহতেও হইতে পারে, প্রাকৃতিক উপগ্রহ অবভিয়াসলি। সো এই ক্ষেত্রে আমরা কি করবো, মানে যার অভিকর্ষ বা যার নিজের মহাকর্ষ আছে তার মধ্যে অবভিয়াসলি আমরা মুক্তিবেগ চিন্তা ভাবনা করতে পারি। তো এখানে যেহেতু আমরা মঙ্গল গ্রহ নিয়ে চিন্তা করতেছি, তার মানে আমরা এখানে এম প্রাইম আর আর প্রাইম লিখবো। তো এখন দেখেন আমরা ক্যাপিটাল জি এর ভ্যালু এই জিনিসটা দেওয়া আছে, বসাই দিব। এম প্রাইমের ভ্যালু বের করছি, বসাই দেবো। আর প্রাইমের ভ্যালু বের করছি, বসাই দেবো। অ্যান্সারের ইউনিট কি আসবে? সবকিছু আমরা এসআই তে করছি, তার মানে ইউনিট কি আসবে? মিটার পার সেকেন্ডে। বাট আমরা যেটা করতে পারি, যেহেতু আমরা সব সময় স্মার্টলি মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটিকে আমরা কিলোমিটার পার সেকেন্ডে বের করি, তো এখান থেকে পরে কনভার্ট করে কিলোমিটার পার সেকেন্ডে নিতে পারি। বাট অ্যান্সার যেহেতু আমরা সব কিছু এসআইতে নিছি, অ্যান্সারে কিন্তু আমাদের ইউনিটও এসআইতে আসবে, মানে বেগের এসআই ইউনিট কত? কি? মিটার পার সেকেন্ড, সেটাতেই আসবে। তো এই ম্যাথটা দেখানোর একটা মেইন রিজন কি ছিল, এটা আমি কেন তুলছি, এই ফর্মুলা তো আমি ম্যাথ করানো, মানে আমি যখন থিওরি করেছি তখনই বলছি। এটা বলার রিজন কি, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের বুয়েটে এই যে ক্যাপিটাল জি এর ভ্যালুটা না, এটা যদি আপনার এখানে 6.67 দেওয়া থাকে কোশ্চেনে, তো আপনি যদি এই ভ্যালুটাতে 673 বসান, মানে 6.673 বসান, আপনি দেখবেন অ্যান্সারে কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ চলে আসে। ঠিক আছে, তো সবসময় খেয়াল করবেন কোশ্চেনে কি ভ্যালু দেওয়া আছে। যেমন খেয়াল করবেন, আমরা পৃথিবীর ভর সবসময় মুখস্থ করছি 6 ইন্টু 10⁻24, বাট এখানে দেওয়া আছে 5.975, তো ওইটাই কিন্তু বসাইতে হবে। তো সবসময় খেয়াল করবেন কোশ্চেনে মাঝে মাঝে বুয়েট এই কাজটা বেশি করে। বুয়েট ওরা মাঝে মাঝে কোশ্চেনে এরকম ডেটা একটু চেঞ্জ করে দেয়। ঠিক আছে, আমরা যেটা মুখস্থ করছি তার থেকে একটু বেশি প্রিসাইজ বা একটু অ্যাকুরেট বা একটু অন্যরকম দেয়। তো ট্রাই করবেন না, এটা একদম মুখস্থ জিনিস, যেই ডাটাটা দেওয়া আছে ওইটাই আপনি ইউজ করবেন। তো এই ছিল হচ্ছে ম্যাথটা। এই ম্যাথটা না বোঝার কিছুই নেই, সব কিছু দেওয়াই ছিল, জাস্ট এখানে ইনপুট দিলে আমাদের অ্যান্সার ইউনিট ছিল হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা একটা বলার উদ্দেশ্য ছিল, কারণ আমরা জেনারেলি স্কেপ ভেলোসিটির ইউনিট কিলোমিটার পার সেকেন্ডে মুখস্থ করে আসি, বাট যেহেতু আমরা সব কিছু এসআইতে করছি, আমরা কিন্তু অ্যান্সার এখানে বাই ডিফল্ট যেটা পাবো সেটা কিন্তু মিটার পার সেকেন্ডে পাবো। ঠিক আছে, তো চলেন এই ম্যাথটাতে যাই। ভূপৃষ্ঠের চতুর্দিকে নিরক্ষ বৃত্ত বরাবর বৃত্তাকার পথে আবর্তনশীল একটা ভূস্থির যোগাযোগ উপগ্রহের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? ভাই ভূস্থির উপগ্রহ বলা আছে, তো দেখেন এখানে আমাদের কি কি দেওয়া আছে। দেখেন ভূস্থির উপগ্রহ মানে কি, যেটাকে আমরা পৃথিবীর একটা পয়েন্টে স্থির দেখি। তার মানে কি বলেন তো? পৃথিবী যেভাবে ঘুরতেছে ওই উপগ্রহটা ওই একই তালে ঘুরতেছে, দ্যাটস ওয়াই পৃথিবীর যে কোনো একটা জায়গা থেকে ওই উপগ্রহটাকে আমরা সবসময় ওই জায়গার উপরে মানে স্থির দেখি, কারণ পৃথিবী যেমন ঘুরতেছে ও ওইভাবে ঘুরতেছে। তো আমরা যেখান থেকে দেখে না কেন ওই গ্রহটাকে আমরা স্থির দেখবো, কারণ পৃথিবীর যে আবর্তনকাল, ওর আবর্তনকাল নিজ অক্ষের সাপেক্ষে, মানে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে যে আবর্তনকাল আর ও যেই বেগে পৃথিবীকে ঘুরতেছে সেই ভেলোসিটিটা সমান, যার কারণে ভেলোসিটি সমান না, মানে তাদের সময়টা সমান লাগতেছে। তো যার কারণে দেখা যায় যে পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা হইলে এই ক্ষেত্রে এই উপগ্রহটা পৃথিবী এরকম করে 24 ঘন্টায় একবার নিজের অক্ষের উপরে ঘুরতেছে, আর ওই উপগ্রহটা পৃথিবী যে এরকম করে ঘুরতেছে উপগ্রহটাও ঠিক একইভাবে এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একই জায়গাকে উপগ্রহটা কয়েক ঘন্টা পরে অতিক্রম করে 24 ঘন্টা, আমরা জানি সেটাই তার পর্যায়কাল। তাহলে ক্যাপিটাল টি এর ভ্যালু দেওয়া আছে কত? ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে 24 ঘন্টা, যেটাকে আমি যদি এসআইতে নেই তাহলে 1 ঘন্টায় 3600 সেকেন্ড এসআইতে চলে গেল, এটা হচ্ছে তার পর্যায়কাল। ক্লিয়ার? আর কি দেওয়া আছে? বৃত্তাকার পথের ব্যাসার্ধ। দেখেন বৃত্তাকার পুরো পথের ব্যাসার্ধ চাইছে, তার মানে আমাদের চাইছে কত? ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ ইকুয়ালস টু ওয়াট। তারপরে কি বলছে? উপগ্রহটি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় ঘুরছে, মানে জাস্ট এইচ এর ভ্যালু চাইছে। এই তো
আমাদের টি এর ভ্যালু দেওয়া আছে। তো চলো আমরা বের করি টি মানে কি দূরত্ব এস ইকুয়ালস টু ভিটি, টি ইকুয়ালস টু এস বাই ভি। এস কে এই ক্ষেত্রে পুরা পরিধিটা পথের, তাই না, 2 পাই আর প্লাস এইচ, আর ভি কত রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। তো এবার কি করবো, দুই পাশে স্কোয়ার করে ফেলবো, টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। আসলে এখানে কি কি জানি আমরা, কি কি জানি না একটু বসায় ফেলে। টি এর ভ্যালু আমরা জানি, ঠিক আছে, জি এর ভ্যালু তো মুখস্থ জানি, এম এর ভ্যালু আমরা মুখস্থ জানি, পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, আর 4 পাই স্কোয়ার জানি, ক্যাপিটাল আর আমরা জানি কত, এটা 6.4 × 10⁻6 মিটার। আর আমরা জানি যে এখান থেকে কিন্তু আমরা ইজিলি এইচ এর সূত্রটা বের করতে পারতাম, বা আমরা এইচ এর ভ্যালু বের করতে পারবো, একই কথা। তো এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি এইচ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। অ্যান্সারের ইউনিট কি আসবে, অবশ্যই যেহেতু আমরা সব কিছু এই সাইডে নিছি, ইউনিট অবশ্যই মিটারে আসবে। এইচ এর ভ্যালু পেয়ে গেছি, তো এটা গেল আমাদের এইচ এর ভ্যালু। আর এটা কি ছিল, আমাদের ছিল বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাহলে এটা কি ছিল আর প্লাস এইচ। আর প্লাস এইচকে আমরা বের করবো, এইচ জানি আর জানি, যোগ করে দিলেই আর প্লাস এইচ এর ভ্যালু পেয়ে গেলাম। তো ভাই এত সহজ একটা ম্যাথ আমাদের আসছিল বুয়েট 3-4-এ। তো এই ছিল হচ্ছে ম্যাথটা। তো চলেন দেখি আমাদের নেক্সটে কি ম্যাথ আছে। তো এই ছিল ম্যাথটা, এখানে না বোঝার কিছু নেই, একদমই সিম্পল ম্যাথ ছিল। এই ম্যাথটা রাখার মেইন উদ্দেশ্য ছিল যে আমি বারবার যে বোঝাই যে সূত্রটা মুখস্থ করার কোনো দরকার নাই, আমরা ডিরেক্টলি শুধুমাত্র ভি ইকুয়ালস টু রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ এই ফর্মুলা মুখস্থ রাখলে সব বের করতে পারবো। এই জন্য এই জিনিসটা দেখানো, ঠিক আছে, কিছু না দেখেন, আমার করতে কিন্তু সময় লাগে নাই, আমি আপনাকে বুঝাইছি প্লাস করছি, তারপরে যতটুকু সময় লাগছে আই গেস অনেক কমই লাগছে, ঠিক আছে। চলেন দেখি নেক্সটে কি ম্যাথ আছে। আচ্ছা, তো এই ম্যাথটা এরকম আলাদা করে লাস্টে দেখানোর যেটা রিজন হইতেছে কি, সেটা হচ্ছে কি এই ম্যাথটা নিয়ে অনেক প্রকারের মিসকনসেপশন আছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই একটু আলাদা করে দেখানো। তো কোশ্চেনটা পড়ি, দেন আমি বলি যে কোথায় অ্যাকচুয়ালি মিসকনসেপশন থাকে। তো একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে। তো প্রথম কোশ্চেন হয়েছে এইটা, ঠিক আছে। তো আমাদেরকে বলা আছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 21 গুণ। তো আমরা যদি ধরি যে চন্দ্রের ভর হইতেছে গিয়ে এম স্মল এম, তো পৃথিবীর ভর হইতেছে গিয়ে এই ভরটার 21 গুণ, তাই তো। এই তো গেল, আমরা এম কে পৃথিবীর ভর বলতেছি। বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর ই হইতেছে গিয়া চন্দ্রের ব্যাসার্ধ আর এম এর 4 গুণ। এই হইতেছে দুটো ডেটা দেওয়া আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে চন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত হবে। তো আমরা জানি যে টি ইকুয়ালস টু কত, 2 পাই রুট ওভার এল বাই জি, তাই তো। আমরা কি করতে পারি, আমরা টি ই বাই টি এম করতে পারি। টি হইতেছে পৃথিবীতে দোলনকাল, টি এম হইতেছে চন্দ্রের দোলনকাল, এতটুকু খুবই সিম্পল। 2 পাই কাটাকাটি চলে যায়। আমাদেরকে এল নিয়ে ঝামেলা হইতে পারে, আমাদের এল নিয়ে কোনো ঝামেলা হওয়ার রিজন নেই, কারণ দুইখানে কার্যকরী দৈর্ঘ্য একই থাকার কথা, কার্যকরী দৈর্ঘ্য সেমই থাকে। আমরা যেটা নিয়ে কাজকর্ম করব সেটা হচ্ছে কি আমাদের জি নিয়ে কাজকর্ম হবে, তাই না। সো আমাদের উপরে চলে যাবে রুট ওভার, উপরে চলে যাবে হইতেছে কি আমাদের জি এম, আর নিচে চলে আসবে জি ই, তাই তো। চন্দ্রে আর পৃথিবীতে কার্যকরী দৈর্ঘ্য একই থাকারই কথা, সো এখানে চেঞ্জ হওয়ার কোনো রিজন নাই, ঠিক আছে। তো আসলে এখন কি করা যায়, ইকুয়ালস টু নিলাম। এখন এইখানে জিএম আর জি এর মধ্যে আমাদের চিন্তা করতে হবে। তো জিএম মানে কি একটু খেয়াল করেন, জিএম মানে হইতেছে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার, তাই তো। আর জি ই মানে কত, জি ইন্টু এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। আমি যখন জিএম বাই জি করতেছে তাহলে কি দাঁড়াবে, জিএম বাই জিতে উপরে থাকবে ক্যাপিটাল এম স্মল এম, নিচে আসবে হইতেছে ক্যাপিটাল এম স্মল ই ইন্টু উপরে থাকবে হইতেছে গিয়ে ক্যাপিটাল আর ই, আর নিচে আসবে আর এম। এতটুকু মোটামুটি ক্লিয়ার, তাই না। উপরটার উপরে একটা রুট আসবে, এখানে একটা স্কোয়ার থাকবে, তো এই হচ্ছে মোটামুটি কাজকর্ম। তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে প্রথমত বলবো, সেটা হচ্ছে কি আমরা একটা জিনিস করছিলাম, আপনাদেরকে আদৌ জিনিসটা মনে আছে কিনা, যে আমরা যখনই করতাম, যে আমরা যখন এরকম একটা সূত্র পড়ছিলাম, আই গেস আপনাদের মনে আছে, আমরা যখন ফর্মুলাটা ডিরাইভ করছিলাম তখন আমাদের আই গেস মনে আছে আমরা এরকম কিছু একটা লিখছিলাম, টি প্রাইম বাই টি ইকুয়ালস টু ছিল হইতেছে কি আমাদের রুট ওভার এল প্রাইম বাই এল ইকুয়ালস টু ছিল রুট ওভার জি বাই জি প্রাইম ইকুয়ালস টু ছিল আমাদের হইতেছে গিয়ে আর প্রাইম বাই আর। এরকম মনে আছে না আপনাদের? একটা জিনিস মনে করে দেখেন, এই জিনিসটা আমরা কোথায় অ্যাপ্লাই করছিলাম, পৃথিবীতে বা কোনো নির্দিষ্ট একটা গ্রহের ভিতরে, মানে দুইটা ঘটনায় একই জায়গায় ঘটতেছিল, যার কারণে আমরা এইখানে এরকম একটা পাইছিলাম। কেন জানেন? কারণ জি ইকুয়ালস টু ছিল জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, আর জি প্রাইম ইকুয়ালস টু ছিল হচ্ছে জি ইন্টু এম ক্যাপিটাল এম বাই আর প্রাইম স্কোয়ার। তো খেয়াল করবেন দুইখানে কিন্তু এম এর হিসাবটা একই ছিল, মানে দুইখানে এম একই ছিল। কারণ কি? কারণ আমরা একই গ্রহে ঘটনাটা চিন্তা করতেছিলাম। কারণ টি প্রাইম আমরা ধরছিলাম পাহাড়ের চূড়ায়, বা পাহাড়ের চূড়ায়, টি ধরছিলাম পাহাড়ের নিচে, এটুকু কিন্তু আমরা চিন্তা ভাবনা করছিলাম। দ্যাটস আমাদের এমটাকে থাকার কারণে এম গুলো কারাকারি চলে গেছিলো, জি জি কারাকারি চলে গেছিলো, অ্যান্ড জি প্রাইম জি এই অনুপাত থেকে আমরা এরকম কিছু একটা পাইছিলাম। সো এইখানে আপনারা যে একটা প্রথম ভুল করবেন, সেটা কি করবেন জানেন? আপনি জি এম বাই জিই এই জিনিসটার বদলে, এই যে রুট ওভার জি এম বাই জিই এইটার বদলে অনেকেই আছেন যারা ডিরেক্টলি এখানে কি করবেন,
ডিরেক্ট হইতেছে আপনারা এখানে RE/RM বসাই দিবেন, কিন্তু এটা করা যাবে না। কেন যাবে না? কারণ আমরা যখন এই ফর্মুলাটা ডেভেলপ করছিলাম এখানে আমরা একই গ্রহে চিন্তা করছিলাম ঘটনা দুইটা, পাহাড়ের চূড়ায় পাহাড়ের পাদদেশে। আপনারা একটু কনসেপ্ট ক্লাস দেখে আসলেই বুঝবেন, এটা আমরা একই গ্রহে চিন্তা করছিলাম। বাট এইবার গ্রহ এক না, একটা হইতেছে পৃথিবী আর একটা হচ্ছে চাঁদ, মানে দুইটা আলাদা দুইটা আলাদা প্লেস। মানে চাঁদ যদিও গ্রহ না, বাট এখানে তো ওই হিসেবে ট্রিটেড হচ্ছে, তাই না, উপগ্রহ বা যাই বলেন না কেন, তো যার একটা আলাদা আকর্ষণ আছে। দুইটা জায়গা কিন্তু সেম না, যার কারণে দুইটার ভরও সেম না, যার কারণে কিন্তু এই ভরগুলো কাটাকাটি যায় না। দেখেন এই ভরগুলো কিন্তু পড়ে রয়েছে। তার মানে আপনি যদি ঠিক একই ফর্মুলা অনুযায়ী আপনি যদি এরকম কিছু একটা করতেন যে TE/TM ইকুয়ালস টু, আমরা যদি এরকম করতাম যে RE/RM যদি বসায় ফেলতাম, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হইতো না। কারণ কি? কারণ এইখানে আমাদের এই মানে R'/R এই জিনিসটার মধ্যে ডিরেক্ট রিলেশন করতে পারার রিজন ছিল কি, আমাদের ভর ছিল একই, বাট এই ক্ষেত্রে কিন্তু ভর একই না। দ্যাটস ওয়াই আমি বারবার বলি যে থিওরি অ্যানালাইসিস এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট। আমরা থিওরি প্রুফ শিখে খুব একটা লাভ হয়, বাট থিওরিটা কি হইতেছে এইটা জানা খুব জরুরি। সো আই গেস আমি এতটুকু অ্যাটলিস্ট ক্লিয়ার বুঝাইতে পারছি যে এখানে আমরা ডিরেক্টলি T'/T ইকুয়ালস টু R'/R লিখতে পারলেও এইটার ভিতরে কিন্তু ভরের একটা হিসাব চলে আসছে। কারণ রিজন কি? রিজন হচ্ছে গিয়ে এইটা একটা চাঁদে ঘটতেছে ঘটনা, আর একটা ঘটতেছে পৃথিবীতে। সো দুইটার ভর আলাদা, বাট এখানে দুইটা ঘটনাই ছিল আমাদের পৃথিবীতে, দ্যাটস ওয়াই ভর আলাদা ছিল না। সো আমরা জিনিসটা করতে পারছি। ক্লিয়ার? তো আসেন আমরা এখন, আই গেস এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন আর নাই, ঠিক আছে? চলেন এখন আমরা দেখি আমাদের এখানে কি কাজকর্ম করা যায়। আমরা এখন এখান থেকে জাস্ট কি করবো, জাস্ট এখান থেকে TM এর ভ্যালু বের করবো। আই গেস আমাদের এই কনসেপ্টটা একদমই ক্লিয়ার, এটা কোনো ঝামেলা নাই যে আমরা কেন এখানে এই মানে ভরের হিসাবগুলো আনতেছি, আর কেন আমরা আমাদের যে ফান্ডামেন্টাল থিওরি ছিল ওইটার ভিতরে ভরের হিসাবটা আনছিলাম না। এখানে একটু ভুল লিখছিলাম আর একটু কেটে রাখলাম, ঠিক আছে? তো আই গেস আমাদের একদমই ক্লিয়ার। তো TM এর ভ্যালু কত আসবে? TM এর ভ্যালু আসবে এটা এই পাশে নিয়ে গেলে TE থাকে এই পাশে, আমি জাস্ট বজ্র গুণ করতেছি আর কিছুই না। সো এই জিনিসটা পুরোটা উল্টায় যাবে আর কিছুই না। তো উল্টায় গেলে এরকম আসবে, উপরে যাবে ME, নিচে আসবে MM ইন্টু RM²/RE²। আমি জাস্ট বজ্র গুণ করছি, যারা ক্যালকুলেশন বুঝতেছেন না একটু চিন্তা ভাবনা করে দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন, ঠিক আছে? তো আমি কি করতেছি, এটা মানে কি পাইতেছি দেখেন, আমরা T এর ভ্যালু কি জানি, দেখেন যেহেতু বলা আছে সেকেন্ড দোলক, তার মানে কত পৃথিবীতে সেটা সঠিক সময় যায়, আমরা T এর ভ্যালু কত? T এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমি 2 বসাইলাম ইন্টু √ME/MM কত আসবে? 81। এখান থেকে খেয়াল করেন ME/MM 81 আসবে, ইন্টু আসবে হচ্ছে RM/RE²। তো RM²/RE² কত আসবে? 1/16, ঠিক আছে? খেয়াল করেন এখান থেকে জাস্ট আমি ইউজ করছি আর কিচ্ছু না, এগুলো খুবই ইজি জিনিস। তো আই গেস এখানে না বোঝার কিছুই না, আমি জাস্ট মানে RM/RE করে এখানে 1/4 পাইছি, দুই পাশটা স্কোয়ার করে আমি স্কোয়ার যে ভ্যালুটা সেটা পাইছি আর কি, ঠিক আছে? তো জাস্ট আমি যদি এখানে একটু ইনপুট দেই, আমি এখানে পাই 4.5 সেকেন্ড। তার মানে আমি এখন কি পাইলাম? আমি এখন পাইলাম কি, চাঁদের দোলনকাল কত? চাঁদের দোলনকাল পাইলাম আমি হইতেছে কি 4.5 সেকেন্ড। ক্লিয়ার? তো এইবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? এটা কি পাইছি? এটা পাইছি আমি চাঁদের দোলনকাল, এটা হচ্ছে আমাদের চাঁদের দোলনকাল। এতটুকু অ্যান্সার আমাদের ক্লিয়ার। এবার আসেন পরের কনসেপ্টটা, যেখানে আমরা ম্যাক্সিমাম ভুল করবো। কি বলছে দেখেন, আমাদের তো ডেটাগুলো দেওয়ার পরে লাস্ট কোশ্চেন ছিল পৃথিবীতে কত সময় অতিক্রান্ত হলে চন্দ্রের দোলকটি 1 ঘন্টা দেখাবে। তো আমরা আগে এই সম্পর্কটা একটু লিখে নিই, সেটা কি পাইছি দেখেন, আমরা পাইছি, সম্পর্ক লাগবে না, আমরা জাস্ট এতটুকু লিখি, TM ইকুয়ালস টু কত পাইছি? 4.5 সেকেন্ড, ঠিক আছে? আমরা চাঁদের সময় নিয়ে এই কাজকর্ম করতেছি। আমাদের কি বলছে, যখন পৃথিবীতে কত সময় অতিক্রম হলে চাঁদের দোলকটা 1 ঘন্টা দেখাবে, ঠিক আছে? 1 ঘন্টা দেখাবে চাঁদে, তাহলে কোথায় দেখাচ্ছে? চাঁদের সময় দেখাচ্ছে। চাঁদে 1 ঘন্টা দেখানোর কথা বলছে, তো আমরা কাজকর্ম করবো চাঁদে। তো এবার জিনিস খেয়াল করেন, আমরা যেটা লিখতে পারি দেখেন, এই জিনিসটা মানে কি, দোলনকাল মানে কি? দোলনকাল মানে একটা পূর্ণ দোলনের সময়, তাই তো? একটা পূর্ণ দোলন মানে কি? একটা পূর্ণ দোলন মানে হচ্ছে 2টা অর্ধ দোলন। এতটুকু খুবই ক্লিয়ার। দেখেন আমরা যারা থিওরি ডেভেলপ করে আসছি, থিওরি ক্লাসে খুব ভালো মতো দেখাইছিলাম এগুলা। দেখেন এটা মানে কি? এটা মানে হচ্ছে চাঁদে 2টা অর্ধ দোলন দিতে কতটুকু সময় লাগে? 2টা অর্ধ দোলন দিতে সময় লাগে, ভেঙে লিখে দিয়ে সময় লাগে কত? এই দেখেন এই যে বের করছি পর্যায়কাল, যেটা 4.5 সেকেন্ড, ঠিক আছে? 4.5 সেকেন্ড। তো আমরা এখন কয়টা অর্ধ দোলনের সময় বের করবো? দেখেন আমাদের বলা আছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টায় চাঁদ কয়টা অর্ধ দোলন দিবে? 3600টা। তাহলে আমি কি লিখবো? 3600টা অর্ধ দোলন দিতে সময় লাগে, চাঁদ দেবে না, মানে চাঁদে দেবে কত লাগবে? 4.5/2, জাস্ট ঐকিক নিয়ম আর কিচ্ছু না, 3600 সেকেন্ড। এখান থেকে আমি জাস্ট ভ্যালুটা বের করবো। আমি জানি আপনাদের মাথায় অনেকগুলো কনফিউশন চলে আসছে, বাট আমি জিনিসটা একটু পরে ক্লিয়ার করতেছি। এটা আসছে 8100 সেকেন্ড। এটাকে যদি আমি ঘন্টায় নেই, মানে 3600 দিয়ে ভাগ দিই, তাহলে ঘন্টায় চলে যায়। অ্যান্সার আসে হইতেছে কি 2.25 আওয়ার।
তার মানে চাঁদে যখন 1 ঘন্টা যাবে তখন পৃথিবীতে 2.25 ঘন্টা দেখাবে। তো এখন এখানে যে ঝামেলাটা আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি। এই ঝামেলাটা অনেক বেশি পাবলিক করে, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভাই ঝামেলাটা করবেন। এই প্রসেসটাতেই আমি পরে আসবো, ঠিক আছে? জাস্ট এটুকু থাকুক, আমি আপনাদেরকে বলি। আমরা একটু কি পাইছি বলেন তো? আমরা এরকম পাইছি না, এই দেখেন টিএম ছিল, টিএম এর ভ্যালু কত পাইছি? 4.5 সেকেন্ড টি পাইছি, তাই না? দেখেন আমরা কি ভুলটা করবো এটা একটু দেখি। দেখেন আমরা কি পাইছি? টিএম বাই টি, তাই না? টিএম এর ভ্যালু কত পাইছি? দেখেন একটু আগে টিএম এর ভ্যালু আমরা বের করছি আমাদের ম্যাথে। টিএম এর ভ্যালু ছিল আমাদের 4.5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 4.5 সেকেন্ড পাইছি। টিএম এর ভ্যালু ছিল 4.5 সেকেন্ড আর টিই এর ভ্যালু ছিল 2 সেকেন্ড, তাই না? এতটুকু পাইছিলাম। তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করলে এরকম কিছু একটা পাইতে পারি যে টিই এর ভ্যালু আসবে হইতেছে, টিই এর ভ্যালু আসবে হইতেছে, আমরা যদি জাস্ট একটু লাইক বজ্রগুণ করি, টিএম ইন্টু 2 ডিভাইডেড বাই 4.5 সেকেন্ড, এরকম কিছু একটা পাই। তো আমাদেরকে কি বলছে দেখেন, আমরা এখানে আমি কিন্তু এখানে যেটা করছি সেটা কিন্তু রং বা ভুল জিনিস, ঠিক আছে? এটা একটু দেখা যাচ্ছে আমরা কি ভুলটা করব। তো আমরা যেটা করব, দেখেন আমাদেরকে বলা ছিল কত, যে আমাদেরকে কোশ্চেনে বলা ছিল যে আমাদের চাঁদে 1 ঘন্টা দেখাবে। তার মানে আমরা অনেকে করবো কি, এখানে টিএম এর ভ্যালু কি করব, 1 ঘন্টা ধরবো, ঠিক আছে? টিএম এর ভ্যালু 1 ঘন্টা ধরবো, অ্যান্ড আমরা এই জিনিসটা কি করবো, এখানে টিএম এর ভ্যালু 1 ঘন্টা বসাবো। তাহলে 1 ঘন্টা ইন্টু 2 ডিভাইডেড বাই 4.5, ইউনিট কি আসবে? আওয়ারে, কারণ আমরা ঘন্টায় বসাইছি জিনিসটা। তাহলে কত আসবে দেখেন, 2 ডিভাইডেড বাই 4.5 কত পাই আমরা? আমরা পাই 0.44 আওয়ার। তো আমরা বলবো তাহলে অ্যান্সার হবে কত? 0.44 আওয়ার। তো এই জিনিসটা অনেকখানি করবে, অনেক 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 মানে 90% পাবলিক এই ভুলটা করবে। এখন আমি আপনাদেরকে এই জায়গাটাতে একটু ভুলটা ধরাই দিই, ভুলটা কি করতেছেন দেখেন। আপনি যে জিনিসটা বাইর করছেন এটা কি? এটা হইতেছে পর্যায়কাল। এটা কি পর্যায়কাল? এটা কি সময়? পর্যায়কাল একটা সময়, বাট পর্যায়কাল কি অ্যাকচুয়াল টোটাল সময় নির্দেশ করে? কখন নির্দেশ করে? টোটাল সময় পর্যায়কালকে নির্দেশ করে না। পর্যায়কাল কি একটা পূর্ণ দোলন অথবা 2টা অর্ধ দোলনের সময়। আমরা যেখানে টিই মানে পৃথিবীতে কতটুকু সময় যাবে এটা বের করছি, এটা তো একটা টোটাল সময়, মানে চাঁদে যখন পুরো 1 ঘন্টা দেখাবে, পৃথিবীতে তখন কত ঘন্টা দেখাবে, এইটা তো চাইছে, তাই না? আমাদেরকে আমাদের কোশ্চেনে কি বলছে, চাঁদে যখন 1 ঘন্টা যাচ্ছে, চাঁদে যখন 1 ঘন্টা অতিবাহিত হবে তখন আমাদের পৃথিবীতে কত ঘন্টা যাবে, এটাই তো বলছে। তো এটা তো টোটাল সময় চাইছে, বা এটা তো পর্যায়কাল চায় না। তার মানে এই পর্যায়কালের অনুপাত থেকে করা টোটাল জিনিসটাই কিন্তু একটা ভ্রান্ত কনসেপ্ট। মানে এই পর্যায়কালের অনুপাত থেকে কিন্তু ম্যাথটা করা যাবে না। এটা কই থেকে করতে হবে বুঝবেন? এটা করতে হবে অর্ধ দোলনের সংখ্যা থেকে। কারণ কি? কারণ আমরা এই যে সরল দোলকের যে কনসেপ্টটা, চ্যাপ্টার 8-এ চলে যান, ফিজিক্স ফার্স্ট পেপার পর্যাবৃত্ত গতি, ওইটার কনসেপ্টটা দেখবেন লাস্টের দিকে আমরা একদম খুব সুন্দর করে বুঝাই দিছি যে পর্যায়কাল মানে আমাদের সরল দোলকের কনসেপ্টগুলো বা যে সময় কম বেশি হওয়ার কনসেপ্টগুলো, এগুলো সবসময় আসে আমাদের হইতেছে কি অর্ধ দোলনের সংখ্যা থেকে। কেন কি ওইটা সব কিছু বোঝানো আছে। দ্যাটস আমাদের এই ম্যাথটা কমপ্লিটলি করতে হবে অর্ধ দোলন নিয়ে। অ্যান্ড যেহেতু সময়টা চাঁদের নিয়ে কথা হইতেছিল, চাঁদে 1 ঘন্টায় কতটুকু পৃথিবীতে আমরা দেখবো, সো অর্ধ দোলনটা আমরা কোথায় চিন্তা করতেছি? চাঁদে। তখন খুব সিম্পল, এখন আমি আপনাকে জাস্ট বোঝাই যে আমরা কি করছি। দেখেন এতটুকু তো ক্লিয়ার যে আমরা এইভাবে কেন করতে পারবো না, কারণ এখানে পর্যায়কাল নিয়ে কাজ হচ্ছে ভাই। আমাদের তো পর্যায়কাল জানে, আমাদের তো বলে না যে পৃথিবীতে তুমি পর্যায়কাল বের করে দেখাও, এটা তো আমাদেরকে বলা নাই। আর আপনি এখানে খেয়াল করুন, আমরা কিন্তু এখানে চাঁদের পর্যায়কাল 1 ঘন্টা ধরছি। চাঁদে কিন্তু পর্যায়কাল 1 ঘন্টা পাই নাই আমরা। চাঁদের পর্যায়কাল পাইছি আমরা 4.5 ঘন্টা, 4.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড। এখানে আমরা 1 ঘন্টা ধরেছি। যে কনসেপ্টটা কমপ্লিটলি ভ্রান্ত, না এরকম করে আপনারা অনেকেই এই সেম ভুলটা করবেন, সেটা করা যাবে না। তো চলেন এখন আমরা দেখি কোনটা অ্যাকচুয়ালি করবো। এটা কি করছে আপনি একটু দেখেন। আমাদের সময় বলছে চাঁদে 1 ঘন্টা যাবে। চাঁদে 1 ঘন্টা যাবে মানে আমরা চিন্তা করবো যে চাঁদে 3600টা অর্ধ দোলন দেবে। খুবই সিম্পল, তাই না? 2 সেকেন্ডে যদি একটা পূর্ণ দোলন দেয়, আর একটা পূর্ণ দোলন মানে যদি 2টা অর্ধ দোলন হয়, তার মানে 2টা অর্ধ দোলন দেয় 2 সেকেন্ডে। তাহলে একটা অর্ধ দোলন দেয় 1 সেকেন্ডে। সেকেন্ড দোলকের কনসেপ্ট তো এইটাই, সেকেন্ড দোলক একটা অর্ধ দোলন 1 সেকেন্ডে দেয়, 2টা অর্ধ দোলন বা একটা পূর্ণ দোলন দেয় 2 সেকেন্ডে। তাই সেকেন্ড দোলকের পর্যায়কালকে আমরা 2 সেকেন্ড ধরে। তার মানে এখানে পুরো কনসেপ্ট আসবে অর্ধ দোলন দিয়ে। তো দেখেন এখন আমরা চাঁদে পর্যায়কাল পাইছি 4.5 সেকেন্ড। আমাদেরকে বলছে চাঁদে 1 ঘন্টা, খেয়াল করছেন? বলছে চাঁদে 1 ঘন্টা যাবে। 1 ঘন্টা কিন্তু পৃথিবীতে না ভাই, 1 ঘন্টা কোথায়? 1 ঘন্টা হচ্ছে চাঁদে। দ্যাটস ওয়াই হিসাব হবে কোথায়? চাঁদে। এবার আসেন চাঁদে আমরা পর্যায়কাল পাইছি 4.5 সেকেন্ড। তার মানে এই 4.5 সেকেন্ড হচ্ছে তার একটা পূর্ণ দোলনের সময়। কোথায়? চাঁদে দোলকটার, ঠিক আছে? তার মানে চাঁদে সে একটা পূর্ণ দোলন দেয় কত সেকেন্ডে? 4.5 সেকেন্ডে। বাট একটা পূর্ণ দোলন মানে কি? 2টা অর্ধ দোলন। তার মানে 2টা অর্ধ দোলন দেয় সে 4.5 সেকেন্ডে। এখন আমাদেরকে বলছে 1 ঘন্টা। তাহলে চাঁদে 1 ঘন্টায় সে কয়টা অর্ধ দোলন দিবে? একটা সেকেন্ড দোলক। খুবই সিম্পল, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে কয়টা অর্ধ দোলন দেবে? দেখেন আমি একটা কি বলছি, সেকেন্ড দোলক কি করে? 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়। তার মানে চাঁদে সে 3600 সেকেন্ডে 3600টা অর্ধ দোলন দিবে। তার মানে 3600টা অর্ধ দোলন দিতে তার এখন কতটুকু সময় লাগতেছে চাঁদের? এবার হচ্ছে এই পাশের যে টাইমটা আসছে, এইটা কিন্তু আমাদের পৃথিবীর ওয়াচ। আমি বুঝাতে পারছি। দেখেন চাঁদে
একটা সেকেন্ড দোলক জেনারেলি কি করতেছে 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন দেয় বা 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়, যার কারণে আমাদের যখন চাঁদে 1 ঘন্টা বলছে আমরা 3600টা অর্ধ দোলন চিন্তা করতেছি। বাট এই পাশে যে টাইমটা পাইতেছি এটা কোথার টাইম, এটা হচ্ছে পৃথিবীর টাইম। ক্লিয়ার? চাঁদে যে জিনিসটা 1 ঘন্টা, পৃথিবীতে ওই জিনিসটা কত 81 সেকেন্ড, মানে 2.25 আওয়ার। সো টোটাল ম্যাথটার কনসেপ্টটা কি দিয়ে ডেভেলপমেন্ট হয়েছে ভাই? অর্ধ দোলন দিয়ে। এন্ড এই অবভিয়াসলি এই ম্যাথটা আপনারা একটু স্টার মার্ক করে রাখবেন, কারণ এই ম্যাথটা আপনি কখনোই মনে রাখতে পারবেন না পরীক্ষার হলে। যে এই ভুলটা সিম্পল একদম, যে ভুলটা আমি আপনাকে দেখাইছি যে এই ভুলটা করবেন, এই ভুলটাই আপনি করে রাখবেন, যেটা কিন্তু কমপ্লিটলি ভুল। সেই ভুলটা করা যাবে না, যার জিনিসটা একটু স্টার মার্ক দিয়ে রাখেন। আগে আমি আপনাকে কনসেপ্টটা একদমই ক্লিয়ারলি বুঝাইতে পারছি যে 2টা অর্ধ দোলন দিতে আমরা কি করছি। প্রথমত আমি আরেকবার লাস্টবার ক্লিয়ার করবো, তারপরে আমরা এটার পরের অংশে চলে যাব। দেখেন চাঁদে আমরা পর্যায়কাল পাচ্ছি 4.5 সেকেন্ড, তার মানে 2টা অর্ধ দোলন দিতে চাঁদের সময় লাগে কত 4.5 সেকেন্ড। এখন আমাদেরকে বলছে চাঁদে কতটুকু সময় যাবে, চাঁদে বলা আছে 1 ঘন্টা সময় যাবে, ওই সময় সাপেক্ষে পৃথিবীর সময় বের করতে বলছে। তো চাঁদে 1 ঘন্টা সময় যাওয়া মানে কত 3600টা অর্ধ দোলন দেবে, কারণ একটা অর্ধ দোলন একটা সেকেন্ড দোলক 1 সেকেন্ডে দেয়। তাহলে 3600টা অর্ধ দোলন দিতে চাঁদে 3600টা অর্ধ দোলন দিতে আমাদের সময় কতটুকু লাগতেছে, ক্যালকুলেশন করলাম ঐকিক নিয়ম অনুযায়ী, এইটা পাইলাম। এই জিনিসটা কোথাকার সময়, এটা তো পৃথিবীর সময়। এই হইতেছে কাজকর্ম। এখানে আমরা এটাকে জাস্ট আওয়ারে নিলাম, তার মানে এই সময়টা কিসে, এটা হচ্ছে পৃথিবীতে কতটুকু সময় যাবে। তার মানে চাঁদে 1 ঘন্টা মানে পৃথিবীতে হইতেছে কি 2.25 আওয়ার। তো এই ছিল হইতেছে কি ম্যাথটা। এখন এইটার যে পরের পোর্শনগুলো আছে এগুলো হইতেছে কি আমরা এখন ক্লিয়ার করব। এইবার আমরা যে কাজটা করব সেটা হইতেছে কি আমাদের এগুলো সিম্পল কনসেপ্ট, এগুলোতে খুব একটা প্যাচ নাই। বাট আমি কনসেপ্টটা বোঝার পরে লাস্টে হইতেছে কি আপনাদেরকে ওই জিনিসটা আরেকবার ব্রিফ করবো, নাকি আমি আগেই করে দিব। আচ্ছা আরেকবার করি, ঠিক আছে? এটা জাস্ট জনস্বার্থের লাস্ট ওয়ান। সেটা কি করব আমরা জাস্ট দেখাবো যে কি করছি আমরা, ঠিক আছে? তো আসেন আমরা এখন একটু চিন্তা ভাবনা আরেকবার নতুন করে করবো, ঠিক আছে? তো আমরা কি পাইছি ভাই? আমরা পাইছি TM = কত 4.5 সেকেন্ড। তার মানে কি এটা হইতেছে চাঁদে পর্যায়কাল। এবার এটা যে চিন্তা করেন, আমরা বলছিলাম শুরুতেই বলা ছিল যে ভূপৃষ্ঠে দোলকটা সঠিক সময় দেয়। তার মানে আমরা যে এই সময়টা চিন্তা করছি এটা কিসের সাপেক্ষে চিন্তা করি? এটা কিন্তু পৃথিবীতে সময়। তার মানে চাঁদে গেলে দোলনটা মানে একটা দোলক পূর্ণ একটা দোলন দিতে যে 4.5 সেকেন্ড সময়টা দেখতেছি আমরা, 4.5 সেকেন্ড আমরা কই বসে দেখতেছি? পৃথিবীতে। একটু জিনিসটা বুঝেন, মানে ঘটনাটা একটু এভাবে চিন্তা করি। এইভাবে করে হয়তো কোনো জায়গায় বোঝায় নাই, আই গেস এই জন্য অনেক ঝামেলা। আমি তাই একটু বোঝানোর ট্রাই করি, বুঝাইতে পারে, বাট আমি একটু দেখাই। আবার মনে করি এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মুন, ঠিক আছে? তো আমার যে পর্যবেক্ষক সে সবসময় পৃথিবীতেই আছে। সে সবসময় কোথায় আছে? পৃথিবীতেই আছে। তো যখন পৃথিবীতে দোলকটা থাকে তখন সেটার পর্যায়কাল কত হয়? TE কত 2 সেকেন্ড। তার মানে এই 2 সেকেন্ডটা কে বলতেছে? এই 2 সেকেন্ডটা বলতেছে এই পর্যবেক্ষক। ক্লিয়ার? এখন দোলকটাকে আমি নিয়ে গেলাম চাঁদে। যখন আমি দোলকটাকে চাঁদে নিয়ে যাই তখন সেটার পর্যায়কাল বলতেছে আমরা 4.5 সেকেন্ড। এই 4.5 সেকেন্ড কে বলতেছে? চাঁদের লোকটা? না, চাঁদের লোকটা না। লোকটা কোথায় আছে? লোকটা কিন্তু পৃথিবীতেই আছে। তার মানে কি আমরা যে সময়গুলো ক্যালকুলেট করতেছি এটা কিন্তু পৃথিবীতেই করতেছে। তাহলে আমরা এইটাকে চাঁদে দোলকটার পর্যায়কাল কেন বলতেছি? কারণ দোলকটা কই আছে? দোলকটা আছে চাঁদে, বাট আমরা যে টাইম সিস্টেমটা ইউজ করতেছি সেটা কিন্তু পৃথিবীরই। ক্লিয়ার? এখন ক্লিয়ার? আই গেস এখন আর কোনো কনসেপ্টে কোনো ঝামেলা নেই। আমি কতক্ষণ ধরে চিন্তা করছি যে জিনিসটা আর একটু কিভাবে ঢুকানো যায় মাথার ভিতরে, তাই আবার বলতেছে। দেখেন খেয়াল করেন, পর্যবেক্ষক কোথায়? পর্যবেক্ষক হচ্ছে পৃথিবীতে। আমরা পৃথিবীতে যখন দোলক নেই তখন সময় পাই 2 সেকেন্ড, এটাকে আমরা পৃথিবীতে দোলকের দোলনকাল বলি। ওই দোলকটাই যখন আমরা চাঁদে নিয়ে যাই তখন কত পাই? 4.5 সেকেন্ড। বাট আমার পর্যবেক্ষক কোথায়? পর্যবেক্ষক কিন্তু পৃথিবীতে, মানে সে কিন্তু পৃথিবীর টাইম সিস্টেমে ইউজ করতেছে, বাট দোলকটা আছে চাঁদে, দ্যাটস ওয়াই 4.5 সেকেন্ড। এখন দোলনকাল মানে 4.5 সেকেন্ড মানে কি? 4.5 সেকেন্ডে সে একটা পূর্ণ দোলন দেয় অথবা 2টা অর্ধ দোলন দেয়। তাহলে আমি এখন কি লিখতে পারি? 2টা অর্ধ দোলন দেয় চাঁদে। আমরা কোথায় হিসাব করবো? চাঁদে। কারণ দোলক কোথায় আছে? দোলক তো চাঁদে। পর্যবেক্ষক যেখানেই থাক, পর্যবেক্ষক যেখানে আছে সেই অনুযায়ী সে টাইম দেখতেছে, বাট দোলক কই আছে? চাঁদে। তার মানে আমরা এখন চাঁদে চিন্তা ভাবনা করবো। তাহলে চাঁদে 2টা অর্ধ দোলন দেয় কত সেকেন্ডে? 2টা অর্ধ দোলন দেয় কয় সেকেন্ডে? 4.5 সেকেন্ডে, যেটা মাত্র আমি বললাম। এই 4.5 সেকেন্ডটা কোথাকার সময়? এই 4.5 সেকেন্ডটা হচ্ছে এই পৃথিবীর পর্যবেক্ষক যেটা দেখতেছে সেই সময়। তাহলে সে এখন কয়টা অর্ধ দোলনের হিসাব করবো? দেখেন চাঁদে 1 ঘন্টা মানে কি? চাঁদে 1 ঘন্টা চিন্তা ভাবনা করলে যদি চাঁদে আমরা যদি আইডিয়ালি চিন্তা করি তাহলে কয়টা অর্ধ দোলন হওয়ার কথা ছিল? 3600টা। কারণ 1 ঘন্টায় 3600 সেকেন্ড, একটা অর্ধ দোলন 1 সেকেন্ড হয়। তো আমরা এখন লিখবো যে 3600টা অর্ধ দোলন দেয় কত সেকেন্ডে? 4.5/2 × 3600 সেকেন্ড। এখন এইখানে যে সময়টা পাইতেছে এই সময়টা কিসের ভাই? 4.5 সেকেন্ড কোথাকার ছিল? এই পর্যবেক্ষকের। কারণ আমরা দোলকটাকে পৃথিবীতে নিছি, দোলকটাকে আমরা চাঁদে নিছি, কিন্তু পর্যবেক্ষক লোকটা কিন্তু পৃথিবীতেই আছে, কারণ টোটাল টাইম সিস্টেমটা আমরা পৃথিবীতে চিন্তা করতেছি। দ্যাটস ওয়াই, ঠিক আছে? সো দ্য থিং ইজ হিয়ার যে উনি যেখানে যাক না কেন টাইম সিস্টেম যেটা
যেটা আমাদের টাইমের আইডিয়াল সিস্টেম সেটা কিন্তু পৃথিবীর, ঠিক আছে। সো 4.5 সেকেন্ডও পৃথিবীর সাপেক্ষে মাপা ছিল, এই যে সময়টা পেয়েছে এটাও কিন্তু পৃথিবীর সাপেক্ষে। তার মানে এখানে যে আমরা পাইলাম 2.25 আওয়ার বা 8100 সেকেন্ড, এই জিনিসটা কোথাকার ঘড়ি, এটা কোথাকার সময় দিচ্ছে, এটা কিন্তু পৃথিবীতে দেখাচ্ছে আমাদেরকে। ক্লিয়ার? এখন এখন একটু জিনিসটা চিন্তা করেন, পুরো ঘটনাটা এমনি চিন্তা করবেন যে দেখেন আমাদের দোলক একটা, পর্যবেক্ষক একটা, ঠিক আছে। তো আমরা কি করছি, যখন পৃথিবীতে পর্যবেক্ষক আছে আর দোলকটাও পৃথিবীতে আছে, তখন দোলনকাল পাইছি আমরা 2 সেকেন্ড। এইবার দোলকটাকে নিয়ে গেলাম চাঁদে, দোলকটা চলে আসলো চাঁদে, কিন্তু পর্যবেক্ষক কিন্তু সেই পৃথিবীতেই আছে। অ্যান্ড টিএম মানে দোলনকাল পেলাম 4.5 সেকেন্ড। এখন এই 4.5 সেকেন্ড দোলকটাকে চাঁদে নিয়ে গেলে আমাদের পৃথিবীর ঘড়িতে যে সময় হয় সেই সময়টা। ক্লিয়ার? তার মানে আমাদের এখন এই ডান সাইডে যতগুলো সময় আছে এগুলো কিসের, এটা কোন ঘড়িতে, এটা কিন্তু পৃথিবীতে আমরা যে জিনিসটা দেখতেছি সেইটা, বাট দোলক কই আছে, চাঁদে। দ্যাটস আমরা ঘটনা ঘটাইছি কোথায়, ঘটনা ঘটাইছে চাঁদে। তাই দোলক যেহেতু চাঁদে, তার মানে অর্ধদোলন কই দিবে, চাঁদে দিবে, তার মানে অর্ধদোলন ঘটতেছে চাঁদে। বাট পর্যবেক্ষক কই আছে, পর্যবেক্ষক আছে পৃথিবীতে, তাই সময় কই হবে, পৃথিবীতে। এখন ক্লিয়ার? লাস্ট লাইন কি, লাস্ট লাইন হচ্ছে এটা, যেহেতু দোলক আছে চাঁদে তার মানে অর্ধদোলন দিবে চাঁদে, যেহেতু পর্যবেক্ষক আছে পৃথিবীতে তার মানে সময় দিবে এই পাশের সবগুলো সময় কোথাকার, এই পাশের সবগুলো সময় পৃথিবীর। সো আই গেস এই জায়গাতে ভাই আমাদের আর কোনো ঝামেলা নাই, আমি খুব ভালো মতো বিশ্বাস করি আর কোনো ঝামেলা থাকার কথাই না। সো আমি বিশ্বাস করি ভাই আর কোনো প্রকারের সিলি মিস্টেক আমরা করবো না। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2.25 আওয়ার। তার মানে চাঁদে যখন দোলকটা 1 ঘন্টা দেখাবে, মানে চাঁদে দেখাচ্ছে, মানে চাঁদে যখন 1 ঘন্টা যাচ্ছে, ওই অনুযায়ী আমাদের পৃথিবীর টাইম স্কেল অনুযায়ী আমাদের অতিবাহিত হবে কত সময়, এইটার অ্যান্সার হচ্ছে গিয়ে 2.25 আওয়ার। শেষ। চলেন এখন লাস্ট জিনিসটাতে যাই, সেটা কি বলছে, দোলকটাকে সমবেগে চলন্ত একটা লিফটে নিলে দোলনকালের কি হবে। তো চলেন দেখি এই দোলনটাকে আমরা একটা সমবেগে চলন্ত লিফটে নিয়ে যাই। তো এটা হচ্ছে লিফট, লিফটে কি হইতেছে, সমবেগে চলা মানে কি, উপরে যাক নিচে যাক, ত্বরণ কত, সমবেগ মানে কত, ত্বরণ 0, কারণ বেগের পরিবর্তন নাই, ত্বরণ নাই। তো দেখেন নিচের দিকে যে ওজনটা লাভ করতেছিল, বা আমরা ওজনটা mg বলি, উপরের দিকে যেটা ফিল করতেছিল, যেহেতু ত্বরণ 0, নির্ত্বরণ যেহেতু 0, তার মানে n আর mg সমান। n মানে কি ছিল, m ইন্টু a প্রাইম বলছিলাম একটা ম্যাথে, খেয়াল আছে, m ইন্টু g। তো দেখেন m আর m কাটাকাটি চলে গেল, আমরা পাইলাম হইতেছে a প্রাইম ইকুয়াল টু g। তার মানে আমাদের যে নতুন ত্বরণ, যে জিনিসটা আপাত ত্বরণ বলে বা যে জিনিসটা আমরা ফিল করব, সেটা কত, a প্রাইম ইকুয়াল টু g, মানে নরমাল g যেটা, ঠিক আছে। তাহলে আমরা এখন কি লিখবো, আমাদের যে 1 নাম্বার বলছে যে যদি আমরা দোলকটাকে একটা সমবেগে চলন্ত লিফটে নিয়ে যাই, তাহলে কি আসবে, t প্রাইম ধরলাম 2 পাই রুট ওভার l বাই g। আচ্ছা, তাহলে 2 পাই রুট ওভার l বাই g মানে কত, a প্রাইম। তাহলে a প্রাইম লিখলাম, আবার এই a প্রাইম মানে g, তার মানে খেয়াল করেন আমাদের সূত্র কিন্তু সেই একই, ওইটাই আছে, 2 পাই রুট ওভার l বাই g। তার মানে আমাদের দোলনকালের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে কি, যদি আমরা সমবেগে চলন্ত লিফটে নিয়ে যাই, তাহলে যেহেতু ত্বরণ নাই ওইখানে, কারণ সমবেগে চলতেছে, বেগের পরিবর্তন নাই, ত্বরণ নাই, দ্যাটস ওয়াই আমাদের দোলনকালের কোনো পরিবর্তন হবে না। তো চলেন আমাদের 2 নম্বর কনসেপ্টে কি বলছে। 2 নম্বর কনসেপ্টে বলছে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিলে। ভাই ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহে কি ঘটে মনে আছে ভাই, কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বল জিনিসটা সমান থেকে, দ্যাটস ওয়াই জিনিসটা ঘুরতে থাকে, তাই তো। সো আমি কিন্তু খুব ভালো মতো স্যাটেলাইট বুঝাইছিলাম আপনাদেরকে, প্রাসের কনসেপ্ট বা প্রজেক্টরের কনসেপ্ট ইউজ করে, একটু কাইন্ডলি দেখে আসবেন, ঠিক আছে। স্যাটেলাইটে কি ঘটে, যে কোনো জিনিস মুক্তভাবে থাকে। যারা স্যাটেলাইটের কনসেপ্ট দেখেন নাই ভাই, প্লিজ কনসেপ্ট ক্লাস দেখে আসেন, অনেক ভালো মতো ক্লিয়ারলি করা হয়েছে, ঠিক আছে। তো স্যাটেলাইটে কি ঘটে ভাই, আমাদের যে নিট ত্বরণ থেকে সেটা কি হয়, নিট ত্বরণ হয় হচ্ছে আমাদের মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ, মানে জি এর সমান। তো জিনিসটা এরকম ঘটবে যে মনে করেন এটা হচ্ছে স্যাটেলাইট, তো আপনি যদি চিন্তা করেন এটার ওজন নিচের দিকে mg, আর আমরা উপরের দিকে যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে ক্যাপিটাল N, আর এটা নিট ত্বরণ হইতেছে, ধরেন এটা মুক্তভাবে পড়ন্ত একটা বস্তু, সেটা হইতেছে mg ইকুয়ালস টু ma, ঠিক আছে। আমরা জানি যে f ইকুয়ালস টু ma। এখন a কত, যেহেতু স্যাটেলাইট মুক্তভাবে পড়ন্ত বস্তু হিসেবে চিন্তা করা হয় এটাকে, তাহলে a এর বদলে বসবে g। এখন f নিট মানে f মানে হচ্ছে f নিট ছিল, f মানে কত, নিচের দিকে পড়তেছে, তাহলে mg মাইনাস n ইকুয়ালস টু mg। এখান থেকে n এর ভ্যালু কত পাবো, n এর ভ্যালু পাবো 0। n মানে কি বলছিলাম, m ইন্টু a প্রাইম ইকুয়ালস টু 0। তার মানে আমি a প্রাইমের ভ্যালু কত পেলাম, 0। তার মানে স্যাটেলাইটে আমি যে ত্বরণটা ফিল করবো বা দোলকটা যে ত্বরণটা ফিল করবো সেটা কত, 0। তার মানে আমি কি লিখতে পারি, t পাই ইকুয়ালস টু 2 পাই রুট ওভার l বাই g, এর বদলে পড়বে কি a প্রাইম, a প্রাইমের ভ্যালু কত, 0। তাহলে সামথিং বাই 0 মানে কত, ইনফিনিটি। তার মানে দোলনকাল কত, ইনফিনিটি। ইনফিনিটি দোলনকাল মানে কি, এটা দুলতে অসীম সময় লাগবে। অসীম সময় লাগা মানে কি, জিনিসটা দুলবে না। লাস্ট কোশ্চেনটা কি ছিল, লাস্ট কোশ্চেনটা ছিল পৃথিবীর কেন্দ্রে নিলে কি হবে। আপনারা জানেন যে পৃথিবীর কেন্দ্রে আমাদের জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু পৃথিবীর কেন্দ্রে 0। তার মানে টি কষ্ট কত আসবে, 2 পাই রুট ওভার l বাই 0, সামথিং বাই 0 মানে ইনফিনিটি। তার মানে কেন্দ্রেও দোলনকাল পাবো কত, ইনফিনিটি বা অসীম। তার মানে এটা দুলতে অসীম সময় লাগবে, তার মানে কি জিনিসটা দুলবেই না, কারণ তুলতে অসীম সময় লাগতেছে। তো লাস্ট একটা জিনিস, যারা আপনারা এই কৃত্রিম উপগ্রহের ব্যাপারটা বোঝেন নাই ভাই,
ভালো মতো একটু আমাদের কনসেপ্ট ক্লাসটা দেখে আসেন। যারা কনসেপ্ট ক্লাস না করে এগুলো দেখতে আসেন তারা একটু প্যারায় পড়েন, ঠিক আছে? সো একটু ভালো মতো দেখে আসেন। আই গেস ওইটা না বোঝার মতো কিছুই ঘটে নাই। কারণ আমরা স্যাটেলাইটের ক্ষেত্রে এমনভাবে চিন্তা ভাবনা করছিলাম যে একটা স্যাটেলাইট বাইরের দিকে যতটুকু এক্সটার্নাল মানে সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল করে, সে ভিতরের দিকে ঠিক একই পরিমাণে কেন্দ্রমুখী বা সেন্ট্রিপেটাল ফোর্স ফিল করে, যার কারণে আমরা যেই জিনিসটা আমরা ফিল করবো নিটভাবে সেই জিনিসটা জিরো থাকে, যার কারণে আমরা স্যাটেলাইটে কোনো একটা জিনিসকে মুক্তভাবে ভাসতে দেখি, ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট টি প্রাইমটা বের করলাম, যে এর বদলে জিরো বসাইলাম অ্যান্ড সময় পেলাম ইনফিনিটি। তো ভাই এই ছিল হচ্ছে আমাদের ক্লাসটা। আই গেস আমাদের ক্লাসের প্রত্যেকটা ম্যাথকে আমি একদম ভাঙ্গায় খন্ডায় দেখানোর আমার সর্বোচ্চ হিউম্যান ক্যাপাসিটি দিছি। সো দ্যাট ওয়াজ আওয়ার দিস ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।